আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব হচ্ছে ক্যাপি ক্যাসি। আমি বোর্ডে লিখে রাখছি যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে বিক্রিয়ার সাম্য ধ্রুবক ক্যাপি অ্যান্ড হচ্ছে ক্যাসি। তো আরও পাশাপাশি অনেকগুলো বিষয় আজকের এই ভিডিওতে থাকবে। সেগুলো কী সেটি হচ্ছে আমি বোর্ডের এক সাইডে লিখে রাখছি, সেখানে হচ্ছে বরক্রিয়ার সূত্র। আমাদের ক্যাপিকেসি আলোচনা করার জন্য যে আমাদের ক্যাপিকেসির সংজ্ঞাগুলো আসে ওই সংজ্ঞার ভিতরেই মূলত, অথবা আমি যদি এইভাবে বলি যে ক্যাপি এর প্রতিপাদন অথবা ক্যাসি এর প্রতিপাদনের ক্ষেত্রে আমার যেই জিনিসটা লাগে সেটা হচ্ছে আমার বরক্রিয়ার সূত্র। তারপর হচ্ছে বিক্রিয়ার সাম্য ধ্রুবক, যেটা আমরা আজকে আলোচনা করবো বিস্তারিত। পুরো ভিডিওটাই থাকবে আজকে মূলত এই ক্যাপি এবং ক্যাসির উপর, যেটা হচ্ছে বিক্রিয়ার সাম্য ধ্রুবক। এবং হচ্ছে ক্যাসিয়ার রাশিমালা প্রতিপাদন শিখবো, ক্যাপিয়ার রাশিমালা প্রতিপাদন শিখবো। তারপর হচ্ছে বিশেষ স্টেট সম্পর্কে একটা বিষয় জানবো, অ্যান্ড ক্যাপিকেসির মধ্যে কানেকশন সম্পর্কে আমরা জানবো। তারপর হচ্ছে বিয়োজন মাত্রা অ্যান্ড বিয়োজনের পরিমাণ। ইয়েস, দিস ইন্টারেস্টিং। কেন? কারণ হচ্ছে যে এটা আমি আমার যখন ইন্টারমিডিয়েট সময় ছিল তখন আমি সবচেয়ে বেশি ফেস করছি এই জায়গায়। যে সমস্যা সেটা হচ্ছে যে বিয়োজনের মাত্রা নিয়ে আমরা ম্যাথ সলভ করব না বিয়োজনের পরিমাণ নিয়ে সলভ করব। আর অ্যাকচুয়ালি বিয়োজন মাত্রা পরিমাণ দুইটা থেকে মানে একটা হিবিজিবি আছে, বইয়ের ভিতরে ইভেন দেওয়া আছে যে এক এক রাইটার এক এক বইয়ে, যেখানে বিয়োজনের পরিমাণকে যদি এক্স ধরে তো আরেক রাইটার ওইখানে বইয়ের ভিতরে লিখছে বিয়োজনের পরিমাণ হচ্ছে আলফা। আবার বিয়োজনের পরিমাণ আলফা এবং বিয়োজনের বিয়োজনের পরিমাণ এক্স এবং বিয়োজনের মাত্রা যে আলফা, ওই দুইটা নিয়ে যে একটা একই বইয়ের ভিতরে যে তার একটু ডিসক্রাইব করে তারপর ম্যাথে যখন গেছে তখন দেখা গেছে যে উপরে যে ব্যাখ্যাটা বলছে ম্যাথে যে এরা একটু ভিন্ন রকম মানে প্রেজেন্টেশন করছে, একটা একটু গুলায় ফেলছে, এরকম হয়। সো অনেকগুলো কন্ডিশন আছে যেগুলো বইয়ের ভিতরে খুব স্পষ্টভাবে বলা নেই। সো আজকের ভিডিওতে মূলত আমরা এই বিষয়টাকে একটু বেশি ফোকাস করব, কারণ এটা হচ্ছে আমি যখন ক্যাপিকেসি ম্যাথগুলো সলভ করব। অ্যান্ড বলে রাখি এখানে ক্যাপিকেসির ম্যাথ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ইন্টারমিডিয়েট বোর্ড পরীক্ষার জন্য, এবং এটা প্রতিপাদন করার জন্য যে কন্ডিশনগুলো, সেই কন্ডিশনগুলো হচ্ছে অ্যাডমিশনের জন্য মানে খুবই গুরুত্বপূর্ণ। আর ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যখন ক্যাপিকেসির যে বেসিক আজকের এই মূলত লেকচারটা, ওই লেকচারের যে কনসেপ্টটা, ওই কনসেপ্টটা অবশ্যই লাগবে। তারপর হচ্ছে ডিপলি প্র্যাকটিস করা লাগবে ক্যাপিকেসির ম্যাথ। ওকে, তারপর হচ্ছে আমরা শেষলি দুইটা ইকুয়েশন, সেটা ইকুয়েশনের প্রতিপাদন দেখব। আজকে কোনো ম্যাথ সলভ করব না, এটাকে আমি বলতে পারি যে পার্ট 1। পার্ট 2 থাকবে হচ্ছে ক্যাপিকেসির উপর যত ম্যাথ আছে সেই ম্যাথ নিয়ে আমরা পার্ট 2-তে আলোচনা করব। সো ওয়েল এনাফ। তো আজকের এই ভিডিওতে দুটো জিনিস আমরা খুবই গভীরভাবে দেখব, সেটা হচ্ছে কি ক্যাপি এবং ক্যাসি। আর আমি আছি ইলিয়াস মুজাহিদ, পড়াশোনা করছি সিলেট এম.এ ওসমানী মেডিকেল কলেজ। সো লেটস গেট স্টার্টেড। যে আমরা আজকে আমাদের ভিডিওতে চলে যাই, সেখানে যে ক্যাপি এবং ক্যাসি, আসলে ক্যাপি ক্যাসি কি? আমরা যারা ইন্টারমিডিয়েট এখন এই অধ্যায়টা পড়ি নাই, চৌথ অধ্যায়, তারা হয়তো বিষয়টা এখনো জানি না যে ক্যাপি ক্যাসি আসলে কি। সো এই ভিডিওটা স্পেশালি তার জন্য বেশি উপকার হবে যে এই ক্যাপি ক্যাসি ম্যাথটা করে ফেলেছে বা দু একবার করছে কিন্তু কনসেপ্ট এখনো ক্লিয়ার হয় নাই, তার জন্য আজকের এই ভিডিওটা মূলত বেশি কাজে লাগবে। আর যারা নতুন শেখার জন্য মানে এখন শুরু করবে সামনে, তাদের জন্য তো অবশ্যই হেল্পফুল হবে। তাহলে দেখো এখানে আর একটা কথা বলে রেখে, সেটা হচ্ছে আমরা দেখব যে সম্পূর্ণ বই যখন কেমিস্ট্রি দেবো, একটা শব্দ দেখব, মানে এরকম একটা সিম্বল দেখব, ক্যাবি দেখব, তারপর ক্যাসি, তো এখানে দিলামি ক্যাসি, তারপর কে ডাব্লু থাকবে, তারপর কে আইপি থাকবে, কে এসপি থাকবে। সো অনেকগুলা শব্দ এরকম আমরা পরিচিত হব। তো সম্পূর্ণ বইটা যখন পড়া শেষ হবে তখন আমরা এগুলোর সাথে পরিচিত হয়ে যাব। তো আমি একটু বলে রাখি, যেহেতু ক্যাপি ক্যাসি সমসাময়িক, মানে একই রকম, ক্যাবি ক্যাসি, কে ডাব্লু, কে আইপি, কে এসপি যেহেতু কাছাকাছি, সেজন্য আমি শুধু নামটা বলবো আর বিস্তারিত আলোচনা করবো শুধু ক্যাপি এবং ক্যাসি নিয়ে। ওকে ফাইন। তাহলে কে এর দ্বারা কি বোঝাচ্ছে? কে হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। এখানে আমরা এগুলো ব্যাখ্যা আলোচনা করব না, শুধু তার পরিচয়টা জানতেছে, ঠিক আছে? তারপর ক্যাবি হচ্ছে কি ক্ষারের বিয়োজন ধ্রুবক। ক্যাসি হচ্ছে কি যে এটা আলোচনা করব, সেটা হচ্ছে কি যে মোলার ঘনমাত্রার সাম্য ধ্রুবক।
বিক্রিয়ার সাম্য ধ্রুবক কিসের ক্ষেত্রে? মূলার ঘনমাত্রার ক্ষেত্রে। আবার KW হচ্ছে কি, আচ্ছা ক্যাপি দেই না এখানে না, আচ্ছা ক্যাপি, তাহলে ক্যাপি হচ্ছে কি, সেটা হচ্ছে আংশিক চাপের ক্ষেত্রে, আংশিক চাপের ক্ষেত্রে কি, আংশিক চাপের ক্ষেত্রে সাম্য ধ্রুবক। তারপর KW হচ্ছে পানির আয়নিক গুণফল, KIP হচ্ছে, এটা হচ্ছে ঘনমাত্রার ক্ষেত্রে রিলেটেড, আমরা লিখতে পারি হচ্ছে ঘনমাত্রার আয়নিক গুণফল। আর KSP হচ্ছে, অথবা এখানে দ্রাব্যতা লিখতে পারি, না এখানে ঘনমাত্রাই হবে, দ্রাব্যতার বিশেষ স্টেট হচ্ছে আমার দুইটাই হবে, তবে দ্রাব্যতার যখন আমরা যখন সম্পৃক্ত অবস্থায় দেখব তখন হচ্ছে KSP, আর যখন সব ক্ষেত্রে সম্পৃক্ত অসম্পৃক্ত অতিপৃক্ত তখন হবে KIP এর ক্ষেত্রে। সো এটা দ্বিতীয় আলোচনা এখন আমরা করতেছি না। KSP হচ্ছে কি, যে দ্রাব্যতার গুণফল, দ্রাব্যতার গুণফল। আর এটা ক্ষেত্রে KIP আমরা শুধু নর্মালি আয়নিক গুণফল বলেই ওইখানে আলোচনা করি, ঠিক আছে। তো আমরা দেখলাম যে ক্যাপি ক্যাসি এর মতো আর কতগুলো টার্ম আছে, সেগুলো হচ্ছে ক্যাবি, ক্যাসি, KW, KIP, KSP, ক্যাপি। সো এগুলো আমরা একটু দেখে রাখলাম শুধু জানার জন্য, ঠিক আছে। বিস্তারিত আমরা ওই অধ্যায় জেনে ফেলবো, ঠিক আছে। ওকে, মুছে ফেললাম। তো এখন আমরা 1 বাই 1 আলোচনা করি, কারণ এগুলো হচ্ছে একটা ক্রম অনুসারে দেওয়া আছে। এই সবগুলো টার্ম যখন আমরা শিখে ফেলবো তখন মোটামুটি আমাদের এই যে ক্যাপি ক্যাসি ম্যাথ সলভ করার জন্য যে সকল বিষয় আমার জরুরি সেগুলো আশা করি শেষ হয়ে যাবে, মানে শেখা হয়ে যাবে, ঠিক আছে। তো প্রথম হচ্ছে ভরক্রিয়ার সূত্র, আমি এগুলো একটু মুছে ফেলি। ভরক্রিয়ার সূত্র, ভর ক্রিয়ার সূত্র, এটার একটু বিস্তারিত জানা লাগবে যে এই সূত্রটা উদ্ভাবন করছেন কে? উদ্ভাবন করছে হচ্ছে CM গোল্ডবার্গ ও পিটার ভাগে। শুধু এটা জেনে রাখলাম যে ভরক্রিয়ার সূত্রটা উদ্ভাবন করছেন কে? যে CM গোল্ডবার্গ এন্ড হচ্ছে পিটার ভাগে। আচ্ছা, ওনারা কি বলছেন যে নির্দিষ্ট, আমরা সংজ্ঞাটা দেখব, ঠিক আছে। সংজ্ঞাটা কি, সংজ্ঞা আমরা এক্সপ্লেইন করতে পারলে মোটামুটি হয়ে যাবে। যে ওনারা বলছেন যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো সময়ে বিক্রিয়ার হার, কি বললাম, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো সময়ে বিক্রিয়ার হার ওই সময়ে উপস্থিত বিক্রিয়ক পদার্থ সমূহের সক্রিয় ভরের সমানুপাতিক। আচ্ছা, তাহলে এখানে কি দেখলাম যে সংজ্ঞাতে বলা হচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো সময়ে বা যে কোনো সময়ে যে বিক্রিয়ার হার, তাহলে একটা অবশ্যই আমরা বিক্রিয়া দেখি, এবং এটা অবশ্যই মনে রাখতে হবে যে বিক্রিয়াটা কীরকম। খুবই দুঃখিত যে কারেন্ট চলে যাওয়ার কারণে মানে হঠাৎ করে আমাকে নতুনভাবে আবার শুরু করতে হয়েছে। তো যেখানে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো সময়ে বিক্রিয়া, হ্যাঁ বিক্রিয়া বলছিলাম, বিক্রিয়া হবে উভমুখী, বিক্রিয়া হবে উভমুখী। তার মানে উভমুখী বিক্রিয়া যখন আমরা বলবো তখন সেখানে দুইটা কথা আসবে, একটা হচ্ছে ফরওয়ার্ড আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড। আচ্ছা, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দরকার আছে। আর একটা এক্সাম্পল দিয়ে বলছিলাম, সেটা হচ্ছে এরকম, ধরো আমরা হচ্ছে এ একটা বিক্রিয়ক, বি আর একটা বিক্রিয়ক, দুইটা যখন বিক্রিয়া করে উৎপন্ন হয়েছে তোমার হচ্ছে সি প্লাস ডি। এখানে অনেক বইয়ে দেখবা সি দেয় নাই, সেখানে অন্য একটা দেয়, সেখানে ডি দিতে পারে। সি না দেওয়ার কারণ হচ্ছে সি দিয়ে আমরা কনসেন্ট্রেশন ঘনমাত্রাকে প্রকাশ করার কারণে এখানে সিটা দেওয়া হয় না অ্যাকচুয়ালি। সমস্যা নাই, এখানে যেহেতু আমরা প্রতীক অর্থে ব্যবহার করছি সুতরাং এখানে দিলেও ভুল হবে না। আচ্ছা, তো
আমরা এই সংজ্ঞা অনুসারে কি লিখতে পারি এখান থেকে, যে আমরা যখন বিক্রিয়কগুলো বিক্রিয়া করবে তখন কি উৎপন্ন হবে? উৎপাদ। এখন বিক্রিয়ক থেকে উৎপাদ হওয়া, এটা হচ্ছে আমরা ফরওয়ার্ড কি রিঅ্যাকশন বলবো? ফরওয়ার্ড মানে সম্মুখমুখী বিক্রিয়া। আচ্ছা, সম্মুখমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সংজ্ঞা অনুসারে যদি আমরা যাই যে কোনো সময় বিক্রিয়ার হার, তার মানে হার আমরা রেট আর দ্বারা প্রকাশ করি, ছোট হাতে আর দ্বারা হচ্ছে রেট দিয়ে প্রকাশ করি, মানে হচ্ছে হার, কোনো কিছু হার বোঝায়। সো রেট অফ কি হবে? ফরওয়ার্ড। তো ফরওয়ার্ড বিক্রিয়ার হারটা কীরকম হবে? ইজ প্রপোর্শনাল টু, যেহেতু সমানুপাতিক বলছে, কার সমানুপাতিক? ওই সময়ে উপস্থিত বিক্রিয়ক পদার্থসমূহের সক্রিয় ভরের সমানুপাতিক। আচ্ছা, সক্রিয় ভর জিনিসটা কি আমি জানি না, এটা একটু পরে এক্সপ্লেন করতেছি। তো সক্রিয় ভরের সমানুপাতিক তাহলে কীভাবে লিখতে পারি? সেটা হচ্ছে যেহেতু বিক্রিয়ক বলছে, সুতরাং এ বি দুইটাই আসবে, এর বাইরে আসবে না। সুতরাং এ বি দুইটার কি গুণফলের সমানুপাতিক বলছিলাম না? বিক্রিয়ক পদার্থসমূহ সক্রিয় ভরের সমানুপাতিক আছে, এখানে গুণফলের সমানুপাতিক হবে, সমস্যা নাই। তো এটা হচ্ছে এরকম। তাহলে আমরা বরক্রিয়ার সূত্র অনুসারে এটা লিখতে পারি। আচ্ছা, এখন সক্রিয় ভর জিনিস একটু বুঝে নাই। সক্রিয় ভর কি? সক্রিয় ভর, আমরা যেহেতু ক্যাপি এবং ক্যাসি দুইটা জিনিস আলোচনা করতেছি, সুতরাং সক্রিয় ভর এখানে দুইটা জিনিস আসবে। একটা হচ্ছে মোলার ঘনমাত্রার ক্ষেত্রে আমরা সেটা বলতে পারি যখন লিকুইড হবে তখন হচ্ছে মোলার ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা, এই মোলার ঘনমাত্রাকে সক্রিয় ভর বোঝাবে। আবার যখন আমরা চাপের ক্ষেত্রে বা গ্যাসের ক্ষেত্রে চিন্তা করব তখন সেখানে হবে হচ্ছে আংশিক চাপ, আংশিক চাপ। সো আংশিক চাপ এবং মোলার ঘনমাত্রা উভয় হচ্ছে সক্রিয় ভর বোঝাবে। এবং ওই মোলার ঘনমাত্রার এটা এভাবে হবে যে এখানে যদি 2 হতো, তার মানে এখানে হতো হচ্ছে স্কয়ার, এখানে যদি 3 হতো তাহলে এখানে হতো কিউব। সো এটা যে তোমার সামনে মূল থাকবে ওই মূলের অনুপাতিক হারে সেটা বৃদ্ধি পেতে থাকবে। ওকে, এতটুকু বুঝছি। এখন আমরা মোটামুটি যে বরক্রিয়ার সূত্র অনুসারে যে ব্যাখ্যাটা বুঝতে পারছি। এবার আসো পরেরটায়, যে বিক্রিয়ার সাম্য ধ্রুবক। বিক্রিয়ার টপিক হচ্ছে বিক্রিয়ার, আলোচনার টপিক হচ্ছে কি? বিক্রিয়ার সাম্য ধ্রুবক, সাম্য ধ্রুবক। ওকে ফাইন। এখানে সাম্য ধ্রুবক জিনিসটা বুঝি না। আচ্ছা ওকে, আগে সাম্য ধ্রুবকটা আলোচনা করে নিই। সাম্য ধ্রুবক কি? সাম্য ধ্রুবক হচ্ছে আমরা যদি বলি স্থির তাপমাত্রা, স্থির তাপমাত্রায় ও স্থির চাপে, স্থির চাপে কি বললাম? স্থির তাপমাত্রায় ও স্থির চাপে কোনো উভয়মুখী বিক্রিয়ার উৎপাদ সমূহের সক্রিয় ভরের গুণফল এবং বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের গুণফলের অনুপাত। কি বললাম? যে সাম্য ধ্রুবক হচ্ছে স্থির তাপমাত্রায় ও স্থির চাপে কোনো উভমুখী বিক্রিয়ার উৎপাদ সমূহের সক্রিয় ভরের গুণফল এবং বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের গুণফলের অনুপাতের সমান, অনুপাতের সমান। এখন যে একটা বিক্রিয়া হচ্ছে এরকম, একটু আগে দেখছি, এখান থেকে বললাম যে আমরা যদি সম্মুখমুখী বিক্রিয়া ঘটাই তাহলে কি হবে? যে রেট অফ ফরওয়ার্ড, সেখানে হচ্ছে এ এবং বি, এ দুইটা কি? বিক্রিয়ক। আবার যখন আমরা সক্রিয় ভর বলছিলাম তখন সেখান থেকে দুইটা কথা আমি হাইলাইট করছি, একটা হচ্ছে আংশিক চাপ আর একটা হচ্ছে মোলার ঘনমাত্রা। তো এখানে আমরা কি নিছি? মোলার ঘনমাত্রা। এম আই রাইট? যে কনসেন্ট্রেশন ঘনমাত্রা যখন আমরা প্রকাশ করব তখন যে যদি বলি সি এর ঘনমাত্রা, তাহলে সি এর ঘনমাত্রা কীভাবে প্রকাশ করব? থার্ড ব্র্যাকেট দিয়ে সি এর ভিতরে আনবো। এম আই রাইট? তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা হচ্ছে আমার এ এবং বি এবং দুইটা কি থার্ড ব্র্যাকেটের ভিতরে। তাহলে এটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার হার। আবার কি হতে পারে? পশ্চাৎমুখী বিক্রিয়ার হারও কি হতে পারে। তখন পশ্চাৎমুখী বিক্রিয়ার হারের ক্ষেত্রে কি লিখবো আমরা? সেখানে হচ্ছে রেট অফ ব্যাকওয়ার্ড, সেখানে কি হবে? প্রপোর্শনাল টু সি এন্ড হচ্ছে ডি। বুঝছি? তাহলে এটা হচ্ছে সাম্য ধ্রুবক। এবং সাম্য ধ্রুবকের ক্ষেত্রে যখন আমরা সক্রিয় ভর চিন্তায় করব তখন ওইখানে কি আসবে? একটা হচ্ছে মোলার ঘনমাত্রার ক্ষেত্রে মোলার ঘনমাত্রা,
যখন আমরা সাম্য ধ্রুবকের স্পেশালি মোলার ঘনমাত্রা নিয়ে আলোচনা করব তখন সেটা হবে হচ্ছে ক্যাসি। আবার যখন ওইখানে আমরা আংশিক চাপ নিয়ে আলোচনা করব, আংশিক চাপ, তখন সেটা হবে কি ক্যাপি। এখন ঘনমাত্রার ক্ষেত্রে কোনো একটা পদার্থের ঘনমাত্রা কনসেন্ট্রেশন আমরা কিভাবে প্রকাশ করি? থার্ড ব্র্যাকেট দিয়ে। এখন যে আংশিক চাপ তখন সেটা কি পি দিয়ে, যদি আমি এর আংশিক চাপ বের করতে চাই এ, ঠিক আছে, এভাবে প্রকাশ করা হয়। তাহলে বি এর আংশিক চাপ বি। আর যদি সামনে মূল থাকে, ধরি এখানে এ মূল আছে, তাহলে এখানে এ চলে আসবে, আর এখানে যদি বি থাকে তাহলে এখানে বি চলে যাবে। আমরা আস্তে আস্তে সামনে দেখব। তাহলে এটা ছিল মূলত আমাদের বিক্রিয়া সাম্য ধ্রুবক ক্যাপিকেসি। তাহলে বিক্রিয়ার সাম্য ধ্রুবক থেকে আমরা একটা সংজ্ঞা লিখবো এভাবে। তারপর ওইখান থেকে কি হবে, যে সক্রিয় ভর যদি আমরা লিখি তাহলে শুধু হবে সাম্য ধ্রুবক, কিন্তু সক্রিয় ভরের জায়গায় যদি আমরা হাইলাইট করে দেই বা সক্রিয় ভর শুধু না দিয়ে শুধু আমরা এখানে বসিয়ে দিই কি মোলার ঘনমাত্রা, তখন সেটা হয়ে যাবে ক্যাসির সংজ্ঞা। আর যদি এখানে সক্রিয় ভরের জায়গায় আমি আংশিক চাপ দিই তখন সেটা হয়ে যাবে কি ক্যাপির সংজ্ঞা। তাহলে আমি যদি ক্যাপি ক্যাসির সংজ্ঞাটা লিখতে চাই কীরকম হবে একটু দেখি। এটা আমি আপাতত মুছে ফেলছি। তাহলে আমি যদি বলি যে ক্যাসি এর সংজ্ঞা, তাহলে কি হবে যে স্থির তাপমাত্রায় ও স্থির চাপে কোনো উভয়মুখী বিক্রিয়ার উৎপাদ সমূহের মোলার ঘনমাত্রার গুণফল এবং বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রার গুণফলের অনুপাত একটি ধ্রুবরাশি। এই ধ্রুবরাশি কি বলা হয়? ক্যাপি বলে। আশা করি বুঝতে পারছি। যদি এরপরেও না বুঝি, এখন আমরা এক্সপ্লেন করব একটা বিক্রিয়ক দিয়ে, সমস্যা নেই, ওইখানে ক্লিয়ার হয়ে যাবে। তারপর আবার একটু বলে নিচ্ছি যে ক্যাসিয়ার সংজ্ঞাটা আমরা কীভাবে দেবো, যে স্থির তাপমাত্রাটা অবশ্যই স্থির থাকবে এবং হচ্ছে চাপটাও স্থির থাকবে। তাহলে উভমুখী বিক্রিয়া, অবশ্যই উভমুখী লাগবে, কারণ সাম্যাবস্থা মানে হচ্ছে উভমুখী বিক্রিয়া। ওইখানে কি হবে, যে বিক্রিয়া উৎপাদ সমূহের মোলার ঘনমাত্রার গুণফল, তার মানে যে উৎপাদ হবে ওই উৎপাদের গুণফলটা হবে আগে, তারপর হচ্ছে বিক্রিয়ক সময় মোলার ঘনমাত্রার গুণফলের অনুপাত, তার মানে তারপরে হচ্ছে বিক্রিয়কের মোলার ঘনমাত্রা, রাইট? এই দুইটার অনুপাত একটা ধ্রুবরাশি হবে, কনস্ট্যান্ট হবে, সেটা হবে হচ্ছে আমার ক্যাপি। তাহলে বিক্রিয়ার সাম্য ধ্রুবক নিয়ে আপাতত এতটুকুই। এরপর আলোচনা করবো হচ্ছে তাহলে এটা শেষ, বিক্রিয়ার সাম্য ধ্রুবক শেষ। এবার হচ্ছে ক্যাসি এর প্রতিপাদনটা দেখবো, ঠিক আছে? এখন ক্যাসির সংজ্ঞা দিলাম হচ্ছে এখানে মোলার ঘনমাত্রা দিয়ে। এখন মোলার ঘনমাত্রা জায়গায় শুধু এই যে এতটুকু আমি ব্র্যাকেট করে দিচ্ছি, এই মোলার ঘনমাত্রা জায়গায় আমরা বসাবো হচ্ছে আংশিক চাপ। তাহলে কি হবে, স্থির তাপমাত্রা ও স্থির চাপে কোনো উভমুখী বিক্রিয়া উৎপাদ সমূহের আংশিক চাপের গুণফল এবং বিক্রিয়ক সময়ের আংশিক চাপের গুণফলের অনুপাতে একটি ধ্রুবরাশি, তাকে বলা হচ্ছে কি, এখানে আমি ক্যাপি লিখছি কেন, এটা হবে ক্যাসি। যখন আমরা মোলার ঘনমাত্রা তখন হবে ক্যাসি, যখন আমরা আংশিক চাপ দেবো তখন সেটা হবে কি ক্যাপি এর সংজ্ঞা, ক্যাসি। ওকে ফাইন। তাহলে আমি এটা রিপিট লিখি নাই, কারণ এই দুই জায়গায় তুমি আংশিক চাপ দিবা, তাহলে তোমার কি ক্যাপি এর সংজ্ঞা হয়ে যাবে। আচ্ছা, এখন এই সংজ্ঞাগুলো একটু বিস্তারিত ব্যাখ্যা করি এবং হচ্ছে কি করি, যে বিক্রিয়কের এবং উৎপাদের মাধ্যমে সেটাকে আমরা একটু এক্সপ্লেন করি, অর্থাৎ বিক্রিয়ার মাধ্যমে সেটা একটু বোঝার চেষ্টা করি। তাহলে ক্যাপি, এখন আমরা দেখব হচ্ছে কি, যে ক্যাপি, প্রথমে আমরা ক্যাসি দেখি। ক্যাসি এর রাশিমালা প্রতিপাদন, আচ্ছা, আমরা একটা বিক্রিয়া দিয়েছিলাম, সেটা হচ্ছে এ প্লাস বি, এখান থেকে কি হয়েছিল সি প্লাস ডি। আচ্ছা, সি আমরা দিই নাই, কারণ কনসেন্ট্রেশন আমরা ধরবো, তখন ঘনমাত্রা প্রকাশ করার জন্য সেখানে আমার সি দরকার পড়বে, সুতরাং আমি ডি প্লাস ই দিলাম, সমস্যা নাই, এটা বোঝার জন্য, ঠিক আছে? তো এখানে আমরা প্রথম দেখছিলাম যে কি হবে, এখানে ঘনমাত্রা যেহেতু আমরা ক্যাসি প্রতিপাদন করব, সুতরাং এখানে ঘনমাত্রাগুলো কি হবে, যে বিক্রিয়কের ঘনমাত্রাগুলো কিরকম হবে, যে এখানে
বিক্রিয়ক সমূহের ঘনমাত্রা যথাক্রমে কি হবে, যথাক্রমে এ এবং হবে বি, রাইট। এখানে কিন্তু এক মোলের জন্য হিসাব করতেছি। আচ্ছা, এখানে কন্ডিশনগুলো কি কি লিখে দিই, যে এক মোল প্রতিটা ক্ষেত্রে, বিক্রিয়ক উৎপাদ উভয় ক্ষেত্রে আমি কি এক মোল দিচ্ছি। পি আর টি এগুলো কি স্থির, পি হচ্ছে 1 atm, টি হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। আমরা এখন যে বিক্রিয়াটা দেখছি তার জন্য এইগুলো হচ্ছে আমার কন্ডিশন, ওকে। তারপর আরেকটা বিক্রিয়া দেখবো, সেখানে আমি মূলটা কি করে দেবো, চেঞ্জ করে দেবো। এখানে এক মূল থাকবে না প্রতি ক্ষেত্রে, ওখানে চেঞ্জ হবে, সো ওইটাও দেখবো, সমস্যা নেই। তাহলে এখানে কি দেখলাম, যে বিক্রিয়ক সমূহের ঘনমাত্রা যথাক্রমে এরকম হবে, আর উৎপাদ সমূহের কিরকম হবে, উৎপাদ সমূহের ঘনমাত্রা যথাক্রমে কি হবে, সি, সি তো দেই নাই, কি দিছি, ডি এবং হচ্ছে ই, ওকে ফাইন। এখন এই জায়গায় আমরা ইউজ করব কি, ওই প্রথম দেখে আসছি কি বরক্রিয়ার সূত্র, এখন এটা লাগবে, যে বরক্রিয়ার সূত্র মতে কি, বরক্রিয়ার সূত্রানুসারে, সূত্রানুসারে কি লিখব, ফরওয়ার্ড রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হবে, রেট অফ ফরওয়ার্ড, সেখানে হবে হচ্ছে কি প্রপোর্শনাল টু, সমানুপাতিক ছিল যে উৎপাদ বিক্রিয়ক সমূহের ঘনমাত্রা সমানুপাতিক। তাহলে বিক্রিয়ক হচ্ছে এ এন্ড হচ্ছে বি, বুঝছি। এখন এই সমানুপাতিক চিহ্ন উঠাইলে এখানে কি আনতে হবে, একটা ধ্রুবক আনতে হবে। তাহলে এখানে কি লিখতে পারি, ইজ ইকুয়াল টু একটা ধ্রুবক আনলাম K1, কি হলো এ ইন্টু বি। এটা ছিল কি ফরওয়ার্ডের জন্য, তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ দিই। এখন ব্যাকওয়ার্ডের জন্য কি হবে, আবার বরক্রিয়ার সূত্র অনুসারে ব্যাকওয়ার্ডের জন্য আর অফ ব্যাকওয়ার্ড কি হবে, ইজ প্রপোর্শনাল টু। এবার যখন বিপরীতভাবে আসবো, এখান থেকে যখন এদিকে আসবো, তখন এগুলো হচ্ছে উৎপাদ বিক্রিয়ক, এগুলো হচ্ছে উৎপাদ। এখানে আমার বিক্রিয়ক কি কি, যে ডি এবং ই, তাহলে এখানে আমি লিখতে পারি কি ডি এবং হচ্ছে ই, তাহলে লিখতে পারি কি আর বি ইজ ইকুয়াল টু K1 একবার নিয়ে নিছি, সুতরাং এখানে দেবো হচ্ছে কি K2, ওকে ফাইন, বুঝছি। এটা হচ্ছে আমার 2 নং ইকুয়েশন। আচ্ছা, এখন আমাকে বলো যে বিক্রিয়াটা ছিল কি উভমুখী বিক্রিয়া। এখন উভমুখী বিক্রিয়া আমরা কি আলোচনা করতেছি, সাম্য ধ্রুবক। কি আলোচনা করতেছি, সাম্য ধ্রুবকের ক্যাসিনিয়া, ক্যাপি আলোচনা করি নাই, পরে আলোচনা করব, ক্যাসিনিয়া আলোচনা করতেছি। আচ্ছা, সাম্য ধ্রুবক, তার মানে এই কথাটা থেকে কি বুঝতে পারছি, যে সাম্যাবস্থায় একটা ধ্রুবক কনস্ট্যান্ট ক্রিয়া করে। তাহলে সাম্যাবস্থায়, যদি সাম্যাবস্থায় বলে তাহলে কি বলবো, যে রেট অফ ফরওয়ার্ড ইজ ইকুয়াল টু রেট অফ কি হবে, ব্যাকওয়ার্ড হবে। মানে 1 নং এবং 2 নং কি হবে, সমান হবে। 1 নং এবং 2 নং ইকুয়েশন যদি সমান হয়, তখন হয়তো সেটা কি হবে, যে উভমুখী বিক্রিয়ায় সাম্যাবস্থায় থাকবে, ওকে। এটা তো শর্ত অনুসারে আমরা পাইছি। তাহলে আর এফ এবং আর ব্যাকওয়ার্ড দুইটা যদি সমান হয়, তাহলে কি সমান, এই যে এই অংশ এবং এই অংশ কি হবে, সমান হবে। তাহলে এটা আমরা লিখি এভাবে, যে K1, আচ্ছা আমি একটু নিচে লিখতেছি কারণ এই অংশটুকু রিলেট করার জন্য এখানে মুছি নাই, যে আর অফ ফরওয়ার্ড ইজ ইকুয়াল টু আর অফ ব্যাকওয়ার্ড। এখান থেকে আমরা লিখব কি, যে K1 A ইন্টু বি ইজ ইকুয়াল টু K2 ডি ইন্টু ই, ওকে, এতটুকু ক্লিয়ার। এবার আমরা যদি একটু এক্সচেঞ্জ করি, কারণ এটাও ধ্রুবক, এখানে এটাও ধ্রুবক, সো এই দুই ধ্রুবককে আমরা একসাথে নিয়ে আসি, কি করতে পারি বলো, যে K1 বা হচ্ছে K2 কি হবে, ইজ ইকুয়াল টু এদিকে হবে ডি, এদিকে হবে ই, নিচে হচ্ছে এ ইন্টু বি, ওকে। এখন দুইটা ধ্রুবক, তার মানে দুইটা যদি ধ্রুবক হয়, নতুন একটা ধ্রুবক হয়, সেটাও কি ফিক্সড, সুতরাং এখানে দিলাম হচ্ছে K3 ইজ ইকুয়াল টু কি হবে, যে এটা হবে, হুবহু হবে। এখন এইখানে যে আমরা, আচ্ছা আমি এক কাজ করি,
এখানে এইটার পরিবর্তে কি লিখব K3 আর এই K3 মূলত কি Kc আমার রাইট তাহলে এটা কি হচ্ছে এটা হচ্ছে আমার মূলত যে Kc এর রাশিমালা সেটা হচ্ছে Kc রাশিমালা এবার এই অংশটুকু মুছি নাই কারণ এই যে আমি যে প্রতিপাদন করলাম এটা বোঝানোর জন্য তাহলে দেখো যে স্থির তাপমাত্রা ওই তাপমাত্রা এবং চাপ স্থির ছিল তাহলে স্থির চাপ এ পর্যন্ত ক্লিয়ার উভমুখী বিক্রিয়া হ্যাঁ উভমুখী বিক্রিয়া অবশ্যই বিক্রিয়া করেছি বুঝছি উৎপাদ সময়ের মোলার ঘনমাত্রার গুণফল তাহলে উৎপাদ ছিল এই বিক্রিয়ার আমার উৎপাদ ছিল কি ডি উপরে কি আসছে ডি বিক্রিয়ক উৎপাদ সময়ের মোলার ঘনমাত্রার গুণফল তারপর হচ্ছে কি বিক্রিয়ক সময়ের মোলার ঘনমাত্রার গুণফলের অনুপাত নিচে হচ্ছে কি বিক্রিয়ক সমূহ তার মানে এ বি এখানে বিক্রিয়ক ছিল কি এ বি তাহলে এই দুইটার অনুপাত ছিল কি আমার নতুন একটা ধ্রুব সংখ্যা বা ধ্রুব রাশি ওই ধ্রুব রাশি কি বলা হচ্ছে Kc বলা হয় আমার রাইট একদম সহজ তাহলে এটা হচ্ছে আমার কি Kc রাশিমালা প্রতিপাদন এবার যদি আমরা Kp বের করতে চাই Kp বের করতে পারবো তার আগে আমি এখানে যে আচ্ছা এক কাজ করি Kp বের করার আগে Kc এর একটু চেঞ্জ ভাবে আমরা বলছিলাম যে এখানে এক মূল না নিয়ে আবার ভিন্ন মূল নেব ভিন্ন ভিন্ন মূল নিয়ে আমরা দেখব যে সেখানে কি হয় এক মূল তো একদম সহজ কোনো হিবিজিব হয় না স্পষ্ট হয়ে যায় এখানে আমি a নিলাম বোঝানোর জন্য এখানে একটা ছোট b নিলাম এখানে d নিলাম আর এখানে হচ্ছে e নিলাম ওকে মানে a যে কোনো মূল থাকতে পারে 2 b ধরলাম 3 d 4 e 5 তাহলে কি হবে এখন আমরা সংখ্যা নেই শুধু প্রত্যেক অর্থে বোঝানোর জন্য ছোট হাতের abc ab d e নিছি আচ্ছা তাহলে এখানে কি হবে দেখো যে ফরওয়ার্ড রিঅ্যাকশন যখন আমরা ঘটাবো তখন ওই a এর উপরে কি চলে আসবে ছোট হাতের এটা চলে আসবে b এর উপরে b চলে আসবে এর উপরে a চলে আসবে b এর উপরে b চলে আসবে d এর উপরে d চলে আসবে e এর উপর e d এর উপর d e এর উপর e চলে আসবে এখানে যদি a স্কয়ার হয় স্কয়ার হবে b যদি কিউব হয় কিউব হবে d যদি স্কয়ার হয় d স্কয়ার হবে e যদি 1 হয় e 1 হবে হোয়াটএভার a b c d e এর জায়গায় যাই হোক এখানে সরাসরি কি উপরে চলে আসবে আর ঘনমাত্রার ক্ষেত্রে ঘনমাত্রা এইভাবে প্রকাশ করব ঘনমাত্রা এইভাবে প্রকাশ করব যখন আমরা রেট অফ রিঅ্যাকশন দেখব তখন আমরা এইভাবে লিখব ওকে তারপর হচ্ছে এবার যখন এই জায়গায় আসো যে তারপর এটা তো সেমই হবে যে রেট অফ ফরওয়ার্ড রেট অফ ব্যাকওয়ার্ড সমান হবে তারপর K1 এর উপরে ছিল কি a b এর উপরে ছিল b d এর উপরে ছিল d e এর উপরে ছিল e তার মানে d e তারপর হচ্ছে a b মানে এখানে যা ছিল হুবহু তাই হবে শুধু কি হবে শুধু হচ্ছে যে আমার যে উপরে সামনে যে মূলগুলো হবে এগুলো কি ঘাত আকারে চলে যাবে এটা হচ্ছে পার্থক্য যদি মূল সংখ্যা ভিন্ন হয় মূল সংখ্যা এক হলে সবগুলোর উপরে এক থাকে এক তো আর দেখা মানে দেওয়া লাগে না বুঝছো এজন্য এরকম আর কি ওকে তাহলে এই মানে ইকুয়েশনটা মূলত আমরা ইউজ করব এবং এটা আমরা এখানে লিখে রাখতেছি ঠিক আছে তাহলে Kp কি পাইলাম Kp হচ্ছে সরি Kp বলতেছি কেন Kc হচ্ছে কি যে d আচ্ছা আরেকটা জিনিস এখানে একটু ক্লিয়ার করে নেই যে এই যে অংশটুকু আশা করি দেখা যাইতেছে যে এই অংশটুকুকে আমরা এভাবে লিখতে পারি কিভাবে যে এখন এটা বোঝা যায় যে এই অংশটুকু দেখো আমি এটা আবার হুবহু লিখছি যে d e e a তার উপরে a b তার উপরে b এটা ছিল আমার কি Kc এখন এটা ছিল কি কনসেন্ট্রেশন ঘনমাত্রা এটা প্রকাশ করছিলাম তাহলে এই কনসেন্ট্রেশন এবার এটাকে আমি এভাবে প্রকাশ করতে পারি যে Ca আচ্ছা এখানে এটির দরকার নাই তাহলে এটাকে কিভাবে লিখতে পারি যে Ca আর হচ্ছে এর আগে যেহেতু মূল ছিল তাহলে সেটা কি হবে এখানে চূড়াতে হয়ে যাবে আবার হচ্ছে b cb এখানে b cd এখানে d ce এখানে হবে e ওকে বুঝছি এখন দেখো তাহলে এখান থেকে আমি এভাবে লিখতে পারি যে এটাকে এভাবে লেখা যায় যে কনসেন্ট্রেশন অফ d তার উপর পাওয়ার d ইনটু কনসেন্ট্রেশন হচ্ছে e তার উপর হচ্ছে e নিচে হচ্ছে কি কনসেন্ট্রেশন a তার উপরে a ইনটু কনসেন্ট্রেশন b তার উপরে b
এটা এভাবে লিখতে পারি। এটা এভাবে লেখার কারণ হচ্ছে আমরা যখন ক্যাপি এবং ক্যাসির মাঝে সম্পর্কটা দেখব তখন হচ্ছে আমাকে এভাবে কনভার্ট করে নিতে হবে, কারণ দুটো যখন রিলেট করব তখন এটা দরকার পড়বে। ঠিক আছে, এই জন্য এটা লিখে রাখলাম। তাহলে এখানে আমরা কি লিখব, যে আগে কনসেন্ট্রেশন ডি, তার উপরে ছোট ডি, ইন্টু কনসেন্ট্রেশন ই, তার উপরে ই, নিচে হচ্ছে কি কনসেন্ট্রেশন এ, তার উপরে এ, আর হচ্ছে কনসেন্ট্রেশন বি, তার উপরে বি। তাহলে এটা হচ্ছে আমার কি ক্যাসিয়ার ইকুয়েশন। ওকে, সুন্দর, বুঝছি। এবার হচ্ছে আমরা ক্যাপি দেখব। ওকে, ক্যাসির সংজ্ঞা পারবো ইনশাল্লাহ, ক্যাপির সংজ্ঞা পারবো, আমরা বলে ফেলছি। এবার হচ্ছে আমরা ক্যাপি কি দেখব, ক্যাপি এর রাশিমালা প্রতিপাদন লিখব। এবার কি হবে, ভিন্নমূল, আগে প্রথম আমরা এক মূল নিয়ে দেখি, প্রথম হচ্ছে আমরা এক মূল নিয়ে দেখব, তারপর ভিন্নমূল নিয়ে দেখব। ঠিক আছে, তাহলে এখানে এ বি ডি ই দরকার নাই, নর্মাল হচ্ছে রিঅ্যাকশন হচ্ছে এরকম। তাহলে এবার হচ্ছে এখানে কি হবে, এখানে বিক্রিয়ক সমূহের আংশিক চাপ কিরকম হবে, পি অফ এ, পি অফ বি, এটা হচ্ছে কার বিক্রিয়ক সমূহের, এবং উৎপাদ সমূহের আংশিক চাপ কি হবে, পি অফ ডি এন্ড হচ্ছে পি অফ ই। ওকে, বুঝছি। এখন যদি এখানে এগুলো চেঞ্জ করে দেই, এখানে যদি আমি ভিন্নমূল দেই কি হবে, তাহলে ভিন্নমূল দিলে এখানে এ দিলাম, এখানে বি ডি ই, তাহলে কি হবে যে পি অফ এ তার উপরে চলে আসবে এ, পি অফ বি তার উপরে বি, পি অফ ডি তার উপর ডি, পি অফ ই তার উপরে ই, এভাবে চলে আসবে। আচ্ছা, এবার আমরা যখন এক মূল নিয়ে চিন্তা করছিলাম, এটা হচ্ছে ভিন্ন মূলের ক্ষেত্রে, আমরা প্রথমে এক মূল নিয়ে চিন্তা করি। এক মূল্যে চিন্তা করার জন্য আমরা আংশিক চাপ বের করছি। আচ্ছা, এখানে একটু কথা বলে নেই যে আংশিক চাপ জিনিসটা কি, আংশিক চাপ তো বুঝি নাই। একটা নির্দিষ্ট উপাদানের মূল সংখ্যা ভাগ ওই মিশ্রণের মোট মূল সংখ্যা। আপাতত এটা মাথায় রাখো, বেশি বোঝার দরকার নাই, কারণ আরেকটু পরে এটা আমরা আরো বিস্তারিত জানবো। তো আপাতত এতটুকুই জানি যে কি আংশিক চাপ হচ্ছে একটা মিশ্রণে একটা নির্দিষ্ট, মানে একটা যে কোনো একটা মিশ্রণ নেব, তার মধ্যে একটা নির্দিষ্ট উপাদান নেব। ধরো নির্দিষ্ট উপাদান হিসেবে আমরা ধরতে পারি সেখানে হচ্ছে এ একটা নির্দিষ্ট উপাদান, স্পেসিফিকলি বি একটা হবে, ডি একটা হবে, ই একটা হবে, এভাবে যে কোনো একটা মানে একটাকে নির্দিষ্ট করা যায়। তাহলে একটা মিশ্রণে একটা নির্দিষ্ট উপাদান, এর মূল সংখ্যা, যদি বলি বি এর নির্দিষ্ট উপাদান করলাম, এর মূল সংখ্যা হচ্ছে কি বি, ই করলাম নির্দিষ্ট, মূল সংখ্যা হচ্ছে শুরুতের ই, ওই মূল সংখ্যা ওই মিশ্রণের মোট মূল সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে মোট মূল সংখ্যা আমরা যদি ধরি এইটা যদি সম্পূর্ণ মিশ্রণ হয়, তাহলে এ প্লাস বি প্লাস ডি প্লাস ই হচ্ছে মোট মূল সংখ্যা। তাহলে আমি বলতে পারবো, যদি বলি বি এর আংশিক ই বের করো, আংশিক চাপ বের করো, তাহলে সেটা বলবো হচ্ছে বি এর মূল সংখ্যা হচ্ছে কি বি, আর নিচে কি হবে এ প্লাস বি প্লাস ডি প্লাস ই, এরকম হবে। আপাতত বুঝো এতটুকুই, বা মানে পরে এটা আমরা আরো বিস্তারিত জানবো। ঠিক আছে, এখন আমরা যদি সমীকরণ দেখি, সমীকরণ আবার সেই একইভাবে ভরক্রিয়া সূত্র অনুসারে আমরা যাব, যে ভরক্রিয়া সূত্র অনুসারে কি দেখব, ভরক্রিয়ার সূত্রানুসারে ঠিক একইভাবে যে রেট অফ ফরওয়ার্ড, এটা কি হবে যে K1, আমি শর্ট করে লিখছি K1, তারপর হচ্ছে এ হচ্ছে বি, রেট অফ ব্যাকওয়ার্ড K2 ডি ই,
এবার এই দুটো সমান, তার মানে এখানে হবে K1 K2 ইজ ইকুয়াল টু, তারপরে ডি ই হিসেবে হচ্ছে কি এ বি। এই K1 K2 এর পরিবর্তে কি হবে যে K3, আর এই K3 টা হচ্ছে কি Kp। কেন Kp নিলাম? ওফ, দেখো কি ভুল করছে, সরি। এখানে আমরা এগুলো নিচ্ছি কেন? এখানে হবে হচ্ছে কি যে P অফ A টু P অফ B আর হচ্ছে P অফ D P অফ E। এখানে কি হবে যে PD ইন্টু PE PA ইন্টু PB। কারণ এটা হচ্ছে কি আমরা এখানে প্রকাশ করছি কি আংশিক চাপ, ওটা হচ্ছে কনসেন্ট্রেশন বা কনসেন্ট্রেশন চলে গেছিলাম, সরি। তাহলে এখানে হচ্ছে কি আংশিক চাপ, আংশিক চাপের ক্ষেত্রে আমরা হচ্ছে প্রথম কি যাবে উৎপাদ যাবে, নিচে হচ্ছে কি যাবে বিক্রিয়ক যাবে। তাহলে নতুন একটা আসবে, সেটা হচ্ছে কি ক্যাপি। এখন এটা কার জন্য প্রকাশ করছি? যখন ছিল এক মূল। এখন আমরা ভিন্ন মূল যদি দেই কি এ বি সি মানে ডি ই, ভিন্ন মূল যাওয়ার কারণে আমার এরকম আসছিল, তাহলে এরকম আসলে আমরা সেম ঠিক একই কাজ করব। এখানে দেব ডি, এখানে দেব হচ্ছে তোমার ই, এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে বি, একদম সবই আগের মতো, শুধু এই জায়গায় চেঞ্জ হবে। তাহলে আশা করি বুঝতে পারছি। তাহলে এখানে যদি আমরা বলি যে ওইখানে আমরা কেসি এর সমীকরণ দিয়েছিলাম, তাহলে কে পি এর কি হবে পি অফ ডি পি অফ ই, তারপর হচ্ছে পি অফ এ পি অফ বি। তাহলে এটা হচ্ছে আমার সমীকরণ হবে, বুঝছি? ওকে। তাহলে সংজ্ঞা ক্যাপি যে সংজ্ঞা, ক্যাসিরও সেম সংজ্ঞা, শুধু চেঞ্জ হবে কোন জায়গায় সেটা আমরা বলে দিয়েছি। মাঝখানে হচ্ছে মূলার ঘনমাত্রা, সেক্ষেত্রে কী হবে আংশিক চাপ, আর সব সেম, আর প্রসেস সম্পূর্ণ সেম। আর এখানে যে জিনিসটা আমার সবচেয়ে দরকার পড়ে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বরকিয়ার সূত্র। আর বরকিয়ার সূত্র দিয়ে আমাকে প্রথম থেকে আসতে হয়। ওকে, তাহলে আমরা মোটামুটি কি দেখলাম যে ক্যাপি আর রাশিমালাও প্রতিপাদন করে ফেললাম। এবার হচ্ছে একটা বিশেষ স্টেট। আচ্ছা, তা এখান থেকে আমরা ক্যাপিয়ার সূত্র পারবো, ক্যাসিয়ার সূত্র পারবো, এন্ড হচ্ছে কি ক্যাপিয়ার সূত্র পারবো। ওকে, এবার আমরা দেখবো হচ্ছে কি যে বিশেষ স্টেট। বিশেষ স্টেট কি? তাহলে এটা বিশেষ স্টেট দেওয়ার কারণ হচ্ছে কি বিশেষ স্টেট যে একটা নোট আকারে লিখে রাখো যে নির্দিষ্ট বিশুদ্ধ, লেখো বিশুদ্ধ কঠিন ও বিশুদ্ধ তরলের ক্ষেত্রে সক্রিয় ভর সমান 1 ধরা হয়। যে এটা কি ভাই বুঝলাম না। দেখো, এটা যখন তোমরা এই অধ্যায়ে এমসিকিউ সলভ করো তখন একটা এমসিকিউ আছে খুবই কমন, সেটা হচ্ছে কিরকম যে ক্যালসিয়াম কার্বনেট, এটা হচ্ছে সলিড থাকে, এটা ভেঙে কি হয় ক্যালসিয়াম অক্সাইড হয়, এটাও সলিড, অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড হয়, এটা হচ্ছে কি গ্যাসীয়। খুবই কমন একটা রিয়েকশন, বইয়ের মাঝে এমসিকিউ আছে, অনুশীলনের মাঝে। তো এখান থেকে দেখো আমরা যদি বলি ক্যাপি কি, তাহলে তুমি বলবা ক্যাপি হচ্ছে উৎপাদ, উৎপাদ লিখবা, বা ক্যাসি, ক্যাসি দিয়ে সুবিধা হয়, ধরো ক্যাসি। তাহলে উৎপাদের সক্রিয় ভর, তাহলে উৎপাদ বলতে কি কি আছে ক্যালসিয়াম অক্সাইড, এখানে যেহেতু 1 আছে এখানে 1, এখানেও 1 আছে, তাহলে এখানে কি হবে ইন্টু কার্বন ডাইঅক্সাইড, এখানেও 1, নিচে হচ্ছে কি এটা হবে আছে কত 1, ক্যালসিয়াম কার্বনেট কি হবে 1 হবে। তাহলে যদি বলি ক্যাসি কি হবে, ক্যাসি এটা, উত্তর কি এটা? না, উত্তর এটা না। কারণ হচ্ছে আমাকে এখানে স্টেটগুলো দেখা লাগবে, যে এখানে হচ্ছে সলিড স্টেট আছে, সলিড এবং হচ্ছে গ্যাসীয়। তো এখানে দেখো একটা কথা বলেছেন ওটাকে যে বিশুদ্ধ কঠিন, এটা হচ্ছে বিশুদ্ধ কঠিন পদার্থ, এটাও বিশুদ্ধ কঠিন পদার্থ। সো বিশুদ্ধ কঠিন তরলের ক্ষেত্রে কি হবে, বিশুদ্ধ কঠিন অথবা বিশুদ্ধ তরল এর ক্ষেত্রে সক্রিয় ভরটা কি হয়ে যায় 1 হয়ে যায়। আর এটা এভাবে মনে রাখতে হবে যে সলিড, লিকুইড এন্ড হচ্ছে গ্যাসীয় সাপেক্ষে, কি সাপেক্ষে। যদি উপরের লাইন মনে রাখতে না পারো তাহলে এই সাপেক্ষে কথাটা মনে রাখতে পারো, যে যদি দুইটা স্টেট থাকে, একটা সলিড আর একটা হচ্ছে গ্যাসীয়, তার মানে গ্যাসীয় সাপেক্ষে সলিড হচ্ছে বিশুদ্ধ হবে এবং সেটা হচ্ছে কি হয়ে যাবে 1 হয়ে যাবে কনসেন্ট্রেশন। তাহলে এখানে যদি আমি 1 দিই, এই পুরাটার পরিবর্তে 1, এই সম্পূর্ণটার পরিবর্তে 1, তাহলে কি
কি থাকে, ক্যাসি হচ্ছে শুধু কার্বন ডাই অক্সাইড থাকে, এবং এই কার্বন ডাই অক্সাইড হচ্ছে আনসার। কারণ হচ্ছে ওইগুলো কি হয়ে যায়, 1 হয়ে যায়। এখন সাপেক্ষে যেহেতু বলছি যে এস এর সাপেক্ষে, এল এর সাপেক্ষে এবং হচ্ছে জি এর সাপেক্ষে, একটা উদাহরণ দিলাম। আরেকটা উদাহরণ হচ্ছে এরকম, দেখো দেখো এরকম বিক্রিয়ার ক্ষেত্রে কি, যে নাইট্রোজেন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এটা হচ্ছে সলিড, তারপর হচ্ছে লিকুইড, অ্যান্ড অক্সিজেন হচ্ছে লিকুইড, নাইট্রোজেন অক্সিজেন হচ্ছে লিকুইড হয়। ওকে, তাহলে এখান থেকে যদি আমি বলি ক্যাপি কি, ক্যাসি কি, তাহলে তুমি বলবা যে উৎপাদ, আগে উৎপাদ বসাও, নাইট্রোজেন, তারপর হচ্ছে নাইট্রোজেনের পাওয়ার 1 আছে, মূল সংখ্যা, তার মানে 1 হবে। তারপর অক্সিজেনের মূল সংখ্যা হচ্ছে 2, তার মানে এখানে 2 হবে। নিচে হচ্ছে কি নাইট্রোজেন NO2, মূল সংখ্যা 2, তার মানে গাতে 2 হবে। কিন্তু যখন আমরা লিকুইড এবং সলিডের সাপেক্ষে চিন্তা করছি, তাহলে এই সলিডটা কি হয়ে যাবে, ঘনমাত্রা 1 হয়ে যাবে, আর এগুলা ঠিক থাকবে। তার মানে এখান থেকে আমি শুধু বলতে পারি ক্যাসি হচ্ছে কি, যে নাইট্রোজেন ইন্টু অক্সিজেন স্কোয়ার, এটা হচ্ছে আমার ক্যাসি, এবং এটা হচ্ছে আনসার। তাহলে তুমি যদি এই লাইন মনে রাখতে পারো, ওকে ফাইন। আর যদি মনে রাখতে পারো, তাহলে কি সাপেক্ষে তুমি স্টেটগুলো দেখবা, এবং এমসিকিউ এগুলো ট্রিকি হয়, কারণ অনেকে দ্রুত করতে যায়, এরা এটা যখন দেখে ক নাম্বারে দেওয়া আছে, খ নাম্বারে, এটা ক নাম্বারে দেয় অনেক সময়, কারণ হচ্ছে যাতে সবার চোখে সবার আগে তো কয় অপশনটা পড়ে, তো ওইটা বললে ওইটাই যাতে দাগায় দেয়। কিন্তু অ্যাকচুয়ালি যে এখানে স্টেটগুলো দেওয়া আছে ওইটা লক্ষ্য করে না, তার জন্য ভুল হয়ে যায়। সো আমরা এখান থেকে এভাবে লক্ষ্য করব, এবং এই এমসিকিউ যদি ভুল না হয়, এবং এগুলো হচ্ছে মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখলাম এখন, তাহলে বিশেষ স্টেট নিয়ে আমরা আলোচনা করলাম। এরকম আরও অনেক উদাহরণ আছে, আমি তো সবগুলো আলোচনা করা বিশাল লম্বা ভিডিও হয়ে যাবে। তো তুমি বইয়ের ভিতরে যেগুলো আছে তুমি নিজেই দেখবা, প্র্যাকটিস করবা, তখন কেন হয় নাই উত্তর মিলাইবা, তখন তো বুঝতে পারবা যে আসলে এরকম স্টেট হয়, সেজন্য। তারপর হচ্ছে আমরা এখন দেখবো হচ্ছে ক্যাপি এবং ক্যাসির মাঝে সম্পর্ক। আচ্ছা, এখন সুন্দর করে আমরা ক্যাপি এবং ক্যাসির প্রতিবেদন বের করার সময় সমীকরণগুলো বের করছিলাম, এখন সেটা আমাদের কাজে আসবে, ঠিক আছে। তাহলে একটা বিক্রিয়া আমরা লিখছিলাম কি, যে এ দিয়া এ প্লাস বি দিয়া বি, এখান থেকে ডি দিয়া হচ্ছে ডি প্লাস ই দিয়া হচ্ছে ই, এরকম একটা বিক্রিয়া ছিল। ওকে, এখান থেকে ক্যাসি এর সমীকরণ কি ছিল, ঠিক আছে, ক্যাপি এর সমীকরণ ছিল, ওকে ফাইন। তাহলে এখানে বিক্রিয়ক সমূহের ঘনমাত্রা কি, এখন হচ্ছে ক্যাপি প্লাস ক্যাসি, এই দুটো সম্পর্ক দেখতেছি, ঠিক আছে। বিক্রিয়ক সমূহের ঘনমাত্রা কিরকম হবে, যে সি অফ এ, তার উপরে এ চলে যাবে, সি অফ বি, এখানে বি চলে যাবে। তারপর হচ্ছে উৎপাদ সমূহের ঘনমাত্রা কিরকম হবে, সি অফ ডি ডি এন্ড হচ্ছে সি অফ ই ই, ওকে। আবার এটা হচ্ছে কি মোলার ঘনমাত্রা, এখানে মোলার লিখি নাই, মোলার ঘনমাত্রা, আচ্ছা সমস্যা নাই, মোলার ঘনমাত্রা। তারপর হচ্ছে আবার বিক্রিয়ক সমূহের আংশিক চাপ কি হবে, পি অফ এ, তার উপরে পি অফ বি, তার উপরে বি। উৎপাদ সমূহের আংশিক চাপ কি হবে, পি অফ ডি, পি অফ ই, ওকে, এতটুকু বুঝছি। এখন আংশিক চাপের ক্ষেত্রে হ্যাঁ এখানে দেওয়া যেতে পারে, সমস্যা নাই, কারণ একবারে আমরা লিখবো পরে, সুতরাং আগে দিয়ে রাখি। তাহলে এখান থেকে আমরা ক্যাপি ক্যাসি সমীকরণ পাইছি। এখন আমরা ক্যাপিটা লিখি, কি ছিল, যে ক্যাপি ছিল কিরকম, যে পি ডি পি ই পি এ পি বি। আচ্ছা, এখন দেখো এখানে আমরা জানি আদর্শ গ্যাসের সমীকরণ অনুসারে কি জানি হচ্ছে
PB is equal to nRT, right? P is equal to NBRT। এখন এই N/B হচ্ছে CRT, যে ভাই N/B is equal to C, কি বললাম? C is equal to N/B। এটা কেমনে? C হচ্ছে কি? ঘনমাত্রা। ঘনমাত্রা কি? ঘনমাত্রা মোলার ঘনমাত্রা। এখন মোলার ঘনমাত্রা সংজ্ঞাতে আমরা কি পাই? যে 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে সেটা হচ্ছে কি আমার মোলার ঘনমাত্রা। তাহলে C is equal to N/B লেখা যায়। তাহলে আমি N/B থেকে কি লিখবো? C লিখবো। ওকে, এখানে তাহলে P আমরা চেঞ্জ করি, কি ছিল? PD ছিল। আচ্ছা, ওকে, তাহলে PD এর জায়গায় আমি C এর জায়গায় চেঞ্জ করবো D। আর T হচ্ছে স্থির, আর হচ্ছে ধ্রুবক, সুতরাং এই দুইটা ফিক্স থাকবে। তাহলে কি হবে? CD, উপরে হবে কি D এবং RT। আচ্ছা, এখানে D না লেখা কি বলবো? ডিটা হচ্ছে কোথায় যাবে? সবার উপরে যাবে। তারপরে হচ্ছে গুণ হবে, এখানে হচ্ছে আবার সেম, আবার P জায়গায় চেঞ্জ করব, আবার এটা বসাবো। তাহলে CP RT, এখানে হবে কি E হবে। নিচে কি হবে? CA RT, এখানে হবে A, CB আর E হবে RT, এখানে হচ্ছে B। আচ্ছা, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? যে CD, আমরা একটু সরাই নিই, CD এডিটা নিয়ে আসলাম, CDD ইন্টু RT, দুটোর উপর কি আছে? D আছে, এটা আমরা আপাতত রাখছি। তারপর হচ্ছে কি, এখানে হচ্ছে CE, এটা এখানে বসাই দিলাম, RT এর উপর E আছে। তাহলে এই পাশে কি আছে? যে RT এর উপরে D, RT এর উপরে E। তার মানে এই মাঝখানে যেহেতু গুণ আছে, সুতরাং এই দুইটাকে আমি এভাবে লিখতে পারি D প্লাস E। হ্যাঁ, লেখা যায়। এবার নিচে কি আছে? CA, এটাকে নিয়ে আসলাম A, তারপর হচ্ছে RT, উপরে কি আছে? A, যেহেতু মাঝখানে গুণ আছে, RT এর উপরে B থাকবে, সেখানে হচ্ছে A প্লাস B, আর এখানে হচ্ছে CBB। এখন এই যেহেতু গুণ আছে, এটা আমরা একটু সরাই দিতে পারি। এখন সরাই দিলে কি হচ্ছে? দেখো তো, যে CDD, CEE, CAA, আবার হচ্ছে CBB। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারছি কি? ক্যাসি, রাইট? আর এখানে RT কি করতে পারি? উপরে নিয়ে আসলে কি হয়? RT, তারপর হচ্ছে হোল দেয়া D প্লাস E মাইনাস A প্লাস B, একদম নর্মাল ক্যালকুলেশন এখানে। তাহলে এটা হচ্ছে আমার প্রতিপাদন। আচ্ছা, এখানে আর একটু ক্লিয়ার করে নিই, আমরা এই পাশটা মুছে ফেলি, এখানে আর দরকার নাই। যে এটা হচ্ছে কার? উৎপাদ সমূহের মূল সমষ্টি। আর এটা হচ্ছে কি? বিক্রিয়ক সমূহের মোট মূল সংখ্যা। এখন এটাকে এভাবে লেখা যায় যে ডেল N দিয়ে যে D প্লাস E মাইনাস A প্লাস B। তার মানে আমি এই দুইটার পরিবর্তে কি লিখতে পারি? ডেল N লিখতে পারি। তাহলে এখানে কি লেখা যায়? যে Kp ইজ ইকুয়াল টু KC RT ডেল N। তাহলে এটা হচ্ছে আমার ইকুয়েশন আরেকটা, ঠিক আছে? তাহলে সম্পর্ক হচ্ছে কি? Kp ইকুয়াল টু KC, এটা খুবই ইম্পর্টেন্ট, পরবর্তীতে কাজে লাগবে। এখানে লিখে রাখলাম যে কি? Kp ইজ ইকুয়াল টু KC RT ডেল N। এখন এটা যেভাবে সেভাবে মনে রাখতে হবে, Kp আগে, তারপর হচ্ছে KC RT, KCর সাথে RT। এটা এভাবে বলা যাবে না যে KC ইজ ইকুয়াল টু Kp RT ডেল N, এটা ভুল করা যাবে না, ঠিক আছে? এটাই মনে রাখা লাগবে, কারণ ভুল হইলে এখন কিছু মানে দেখামু, কয়েকটা MCQর মধ্যে দেখামু, যেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এগুলো মেডিকেলে আসবে। এখন যা দেখাবো, এটা যদি ভুল করো, এক্সচেঞ্জ করে ফেলো, তাহলে ওইটা ভুল হয়ে যাবে। তোমরা MCQ প্র্যাকটিস করলে বুঝতে পারবা।
তাহলে আমি ডেলেন কি লিখতে পারি, যে বিক্রিয় উৎপাদ সমূহের মোট মূল সংখ্যা মাইনাস বিক্রিয়ক সমূহের মোট মূল সংখ্যা ডেলেন। এটা একদম ইজি কথাবার্তা, এগুলো বইও লেখা আছে। তারপর আমি একবার দেখাই দিলাম যাতে এক ক্লাসে মোটামুটি সবগুলো হয়ে যায়। তাহলে এখন আমরা কয়েকটা এমসিকিউ দেখাবো, যেগুলো হচ্ছে কি হয় যে তোমাকে এমসিকিউতে দিয়ে দিবে, ঠিক আছে। তো আমি লিখি যে এখানে আমরা কতগুলো উদাহরণ দিলাম যে এখান থেকে কীভাবে এমসিকিউ আসে সেটা এখন আমরা দেখব, শুধু এই একটা সম্পর্ক ইউজ করে। যে প্রথমে যদি আমরা দেখি, এটা বলবে এভাবে যে নিচের এই বিক্রিয়ার ক্ষেত্রে নিচের কোনটি সত্য। কীভাবে দেওয়া থাকতে পারে, অপশনে দেওয়া থাকবে ক্যাপি ইজ ইকুয়াল টু ক্যাসি, ধর এটা হচ্ছে ক নাম্বার দেওয়া, খ নাম্বার দেওয়া ক্যাপি ইজ ইকুয়াল টু ক্যাসি আর টি, গ নাম্বার দেওয়া আছে ক্যাসি ইজ ইকুয়াল টু ক্যাপি আর টি। সো এইভাবে আরও অপশন দেওয়া থাকবে। এটা একটা নমুনা দেখালাম, তুমি এমসিকিউ প্র্যাকটিস করলে আরও অনেক পাওয়া যাবে। সো তাহলে একটু দেখানোর জন্য যে এখান থেকে এমসিকিউ হয়, এবং এগুলো হচ্ছে মেডিকেলে অথবা অন্যান্য ভার্সিটিতে এবং বোর্ড পরীক্ষায় বেশি আসে, ঠিক আছে। এখান থেকে আমরা কীভাবে প্র্যাকটিস করব, যে সম্পর্কটা কীরকম। আমরা হচ্ছে প্রথম দেখবো হচ্ছে ডেলেন, কি দেখবো, ডেলেন দেখবো। ডেলেনটা কি হয় দেখো, ডেলেন হচ্ছে কি বলছিলাম যে ডি প্লাস ই মাইনাস এ প্লাস বি, মানে হচ্ছে প্রথম হচ্ছে উৎপাদ সমূহের মূল সংখ্যার সমষ্টি। তাহলে আমরা দেখি এখানে উৎপাদ হচ্ছে এটা, এখানে উৎপাদ হচ্ছে 2, তাহলে 2 যেহেতু একটাই আছে আমরা একটাই লিখবো, মাইনাস তারপর হচ্ছে কি বিক্রিয়ক সমূহের মূল সংখ্যার সমষ্টি, বিক্রিয়ক হচ্ছে 1 এবং হচ্ছে 1, তার মানে হচ্ছে 2, তাহলে এখানে কি থাকতেছে 0। এখন আমাদের সম্পর্ক বলে ক্যাপি ক্যাসি আর টি কি হবে, যে ক্যাপি ইজ ইকুয়াল টু ক্যাসি আর টি ডেলেন, ডেলেন হচ্ছে কত 0 0। এখন কিছুর উপরে যদি 0 থাকে তাহলে এই পুরোটার উপর কি হয় 1 হয়, তার মানে ক্যাসি ইন্টু 1, তার মানে ক্যাসি। এখানে হচ্ছে কি দেখবো, তাহলে এখানে আনসার হবে কি ক্যাপি ইজ ইকুয়াল টু ক্যাসি। ওকে, বুঝছি। তারপর 2 নাম্বারটা প্র্যাকটিস করবা, 3 নাম্বারটা প্র্যাকটিস করবা, 4 নাম্বারটা প্র্যাকটিস করবা। তো 4 নাম্বারটা 5 নাম্বারটা দেখা দিই। 4 নাম্বারটা হচ্ছে কি হবে, ডেলেন কি হবে, ডেলেন হচ্ছে এখানে 2 বিয়োগ এখানে হচ্ছে 3 আর 1 হচ্ছে 4, তার মানে এখানে কি হচ্ছে মাইনাসের 2। তো এখানে কি হবে আমার, যে ক্যাপি ইজ ইকুয়াল টু ক্যাসি আর টি ডেলেন, ডেলেন। তো ডেলেনের জায়গায় কি হচ্ছে, এখানে হচ্ছে মাইনাসের 2। এখন প্রশ্নে এভাবে দেওয়া থাকতে পারে, অথবা প্রশ্নে এটা চেঞ্জ করবে কেমনে, এই মাইনাসের 2 হচ্ছে এটা এভাবে লেখা যায়, আমি একটু বিস্তারিত লিখে দিই, যে ক্যাপি ইজ ইকুয়াল টু ক্যাসি, নিচে হচ্ছে আর টি। এখন পক্ষান্তর করলে কি হয়, যে ক্যাসি ইজ ইকুয়াল টু ক্যাপি স্কোয়ার, ক্যাপি আর টি হোল স্কোয়ার। অপশন এটা থাকতে পারে। এটা দিলে তো একদম সরাসরি ডেলেন মান বসাইলে হয়ে যায়, কিন্তু একটু এক্সচেঞ্জ করে দিবে, সেটা হচ্ছে কি হবে ক্যাসি ইজ ইকুয়াল টু ক্যাপি আর টি হোল স্কোয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে এরকম। এখানে এটা কি হবে, যে ক্যাসি ইজ ইকুয়াল টু ক্যাপি আর টি হোল স্কোয়ার। দুইটা বুঝলাম। এবার শেষ লাস্ট অফ অল এখানে কি দেওয়া আছে, ডেলেন ইউজ করতে হবে। আচ্ছা, এখানে ডেলেনটা কি হবে দেখো, এখানে হচ্ছে 1 আর 1 2, হ্যাঁ বুঝছি 2, আর এখানে আছে কত 1, 2 এর থেকে চলে যাবে 1 চলে যাবে, থাকবে কত 1। এটা তো নর্মাল, যে ক্যাপি ইকুয়াল টু কি হবে, যে ক্যাপি ইজ ইকুয়াল টু ক্যাসি আর টি। এখানে কি 1 সমস্যা নাই, 1 দিলে তো আর টি থাকবে, তাহলে ক্যাপি ইকুয়াল টু ক্যাসি আর টি। এভাবে আরও অনেকগুলো উদাহরণ আছে যেগুলোতে কি হবে, এভাবে তোমাকে এমসিকিউতে দিয়ে দেবে, বাস। তাহলে আমরা এটাও পারবো। তাহলে এতক্ষণে আমরা আসলাম হচ্ছে আমাদের মূল আলোচনায়। সো মূল আলোচনা আসার আগে মূলত বিস্তারিত আলোচনা করা লাগে, কারণ বাকি অংশটুকু বোঝার জন্য সেগুলো বুঝতে হয়। এখন হচ্ছে বিয়োজনের মাত্রা এবং বিয়োজনের পরিমাণ, এটা একটা বিগ টপিক, যে কি বিয়োজনের মাত্রা ভার্সেস বিয়োজনের পরিমাণ। এটা কেন বিগ টপিক, কারণ হচ্ছে আমরা যখন ক্যাপি ক্যাসির ম্যাথ সলভ করব, গাণিতিক সমাধান, তখন আমার ওই জায়গায় বিয়োজনের মাত্রা না বিয়োজনের পরিমাণ দুটো একটা ইউজ করতে হবে। অনেকেই জানে, আমি জানি না তুমি জানো কিনা, হয়তো না জানার সম্ভাবনা বেশি, কারণ আমি তোমার সময় পার হয়ে আসছি, আমি জানি। আর ব্যতিক্রম তো কিছু আছে, অবশ্যই থাকবে। তো
আমরা নর্মালি কি করি যে এই বিষয়গুলো আসলে বুঝি না, আমরা বিয়োজনের মাত্রা ইউজ করতেছি না বিয়োজনের পরিমাণ ইউজ করতেছি, আমরা কনফিউশন হয়ে যায়। কনফিউশন বলতে আমরা বুঝি না আসলে, কারণ বইয়ের মাঝেই লেখছে একবার বলছে বিয়োজনের পরিমাণ এক্স, আরেকবার বলছে বিয়োজনের মাত্রা এক্স, আবার ম্যাথে যায় দেখি বিয়োজনের মাত্রায় বিয়োজনের পরিমাণ বসাই দিচ্ছে, আর বিয়োজনের পরিমাণ বিয়োজনের মাত্রা বা কী লিখছে সেই বুঝি না। যাই হোক, এখন থেকে এই বিষয়টা ক্লিয়ার করে নাও যে আমি বইয়ের দোষ গাচ্ছি না, আসলে বইগুলোতে এরকম লেখা তো, কারণ পড়ে আসছি তো ফেস করছি, এই জন্য বললাম আর কি। খারাপ কিছু বলি নাই বা ওইরকম মাইন্ডের কিছু বলি নাই। তাহলে এখান থেকে কি বললাম যে বিয়োজনের মাত্রা এবং বিয়োজনের পরিমাণ। এখন বিয়োজনের মাত্রা বলতে আমরা আলফাকে বলি, বিয়োজনের পরিমাণ বলতে আমরা নর্মালি এক্স দ্বারা প্রকাশ করি। বিয়োজনের মাত্রা যেখানে পার্সেন্টেজ আকারে প্রকাশ করা হয়, মানে সেখানে একক নাই, থাকবে না। কিন্তু এই বিয়োজনের পরিমাণের ক্ষেত্রে কি লাগবে, পরিমাণ যেহেতু একক থাকবে, আর এখানে একক নাই। তার কারণ হচ্ছে কি, একই রাশির, একই জাতীয় রাশির অনুপাত হয়, একই জাতীয় রাশির অনুপাত হয়। এই জন্য কি হয়, উপরে যদি বলি মিটার, নিচে মিটার, এখানে 10/2, তাহলে কি হবে আলটিমেট, এটা কাট, তোর কত 5। তাহলে একক আছে, একক নাই, আসলে এই ক্ষেত্রে এরকমই ঘটে, সেজন্য কি নাই, কোনো একক নাই। এগুলো হচ্ছে আমরা একটু সিম্বল বললাম যাতে আমরা চিনতে পারি, সংজ্ঞা বলি নাই, বিয়োজনের পরিমাণের কি দেখি বোঝায়। তাহলে কি বললাম, আপাতত এতটুকু মনে রাখো যে বিয়োজনের মাত্রা বলতে আলফা বোঝাবে, পার্সেন্টেজ আকারে থাকবে, শতকরা আকারে প্রকাশ করা হয়, একক থাকে না, আর পরিমাণের ক্ষেত্রে এক্স দ্বারা প্রকাশ করা হয়, একক থাকে। আচ্ছা, এখন ধরো এটা হচ্ছে এ বিক্রিয়া বি উৎপাদ হয়েছে। প্রাথমিক অবস্থায় এ ছিল 10 মোল, বি ছিল 0। কিছুক্ষণ পর এ ধরো 5 মোল, 6 মোল, 4 মোল, ধরো 4 মোল 10 থেকে 6 হয়েছে, তার মানে বিক্রিয়া অংশগ্রহণ করছে কত, 4 মোল। 4 মোল কি হয়েছে, বিযোজিত হয়েছে। তাহলে এখানে কি হবে, 4 মোল উৎপন্ন হবে। এটা হচ্ছে প্রাথমিক অবস্থায়, আর এটা হচ্ছে কি সাম্যাবস্থায়। এখন দেখো এখানে যে 4 মোল উৎপন্ন হয়েছে, এই 4 মোল হচ্ছে বিয়োজনের পরিমাণ। বিয়োজনের পরিমাণ হচ্ছে কত, x = 4। এখন যদি বলি বিয়োজনের মাত্রা, তাহলে সেটা কি হবে, বিয়োজনের মাত্রা আলফা = হোয়াট। দেখো বিয়োজনের মাত্রা সংজ্ঞা বলি নাই, এখন সংজ্ঞাটা কি, বিয়োজন মাত্রা বলতে বোঝাচ্ছে যে কোনো যৌগ কতটুকু বা কোনো বিক্রিয়া কতটুকু বিক্রিয়া অংশগ্রহণ করবে, তা তার যে প্রাথমিক অবস্থায় ছিল ওইটার সাপেক্ষে কতটুকু অংশগ্রহণ করছে ওইটাকে বোঝাবে। তার মানে এটা এভাবে বলতে পারি যে বিয়োজনের মাত্রা হচ্ছে যে এক মোলে কোনো যৌগ কতটুকু বিয়োজিত হয় তার পরিমাণ। কি বলবো, সংজ্ঞাটা যদি এখানে বলি যে 1 মোল হতে যতটুকু বিয়োজিত হয় সেটা হচ্ছে কি বিয়োজনের মাত্রা। এখন যে প্রাথমিক অবস্থা ছিল 10 মোল, তারপর ছিল কি 6 মোল সাম্য অবস্থায় আছে। আচ্ছা, তাহলে আমি এভাবে বলতে পারি যে 10 মোল হতে বিয়োজিত হয়েছে কত, বিয়োজনের পরিমাণটা ছিল কত, 4 মোল। 1 মোল হতে বিয়োজিত হয়েছে কত, 4/10 সমান 0.4 মোল। তাহলে আলফা হচ্ছে কত, 0.4। যদি পার্সেন্টেজ আকারে লিখি সেটা কি হবে, 40%। একক আছে, একক নাই, কারণ এখানেও মোল এখানেও মোল, মোল মোল কাটা গেলে কোনো একক আছে। তাহলে আলফা হচ্ছে কত, 0.4। বুঝছি, বোঝার কথা, একদম নর্মাল কিছু বলছি যে প্রাথমিক অবস্থায় থাকবে এবং যতটুকু বিয়োজিত হবে বিয়োজনের পরিমাণ
তাহলে প্রাথমিক অবস্থাতে যতটুকু বিয়োজিত হয়েছে এবং প্রাথমিক অবস্থাকে আমরা একই নেব, কারণ আলফা হচ্ছে একক মোল, যতটুকু বিয়োজিত হয় ততটুকু। সুতরাং এখানে আমি কি 10 মোল থেকে 4 মোল বিয়োজিত হয়, 1 মোল থেকে হচ্ছে 4/10, সুতরাং 0.4। এই 0.4 হচ্ছে আলফা, পার্সেন্টেজ আকার হচ্ছে 40% আসে। তাহলে এটা হচ্ছে প্রাথমিক আলোচনা। এখন এতটুকু আমরা সবাই বুঝি, তাহলে ঝামেলা। আপনি বলছিলেন যে অনেক প্রেশারে ছিলেন, যে ওইখানে এই বিষয়টা একটু জটিল, কারণ বোঝা একটু কষ্ট, বই একটু ভিন্নভাবে লেখা, সহজে বোঝা যায় না। তো এখানে তো আপনি যা বললেন খুবই সহজ হইল, কঠিন কোথায়? আসলে কঠিনটা এখানে না, এতটুকু সবাই বুঝে যে বিয়োজনের মাত্রা বললে আলফা থাকবে, পার্সেন্টেজ থাকবে, সেখানে মানে এক মূল হতে কতটুকু বিয়োজিত হয় সেটা বোঝাবে, তারপর হচ্ছে একক থাকবে না, এগুলোই। আর বিয়োজনের পরিমাণ বলতে নর্মালি এক দ্বারা প্রকাশ করা হয়, সেখানে কোনো একক থাকবে আর কি, এরকম। কিন্তু আসলে যখন আমরা ক্যাপিকেসি ম্যাথটা করি তখন এগুলো কিন্তু সমস্যা হয় না। সমস্যা হচ্ছে কোথায় আমি বলি, যে 2NH3 হচ্ছে কি নাইট্রোজেন প্লাস হচ্ছে হাইড্রোজেন, স্টেট লিখি নাই, সব গ্যাসীয়। তো এখানে দেখো যে উৎপাদের বিক্রিয়কের মূল সংখ্যা হচ্ছে 2, উৎপাদের হচ্ছে 1 এন্ড হচ্ছে কত 3। আচ্ছা, তাহলে প্রাথমিক অবস্থায় কি লিখবো, যে আচ্ছা প্রশ্নটা দেখি। প্রশ্ন হচ্ছে NH3 20% বিয়োজিত হয়েছে। আচ্ছা, কি বললো? প্রশ্নে দেওয়া আছে NH3 এর 20% বিয়োজিত হয়েছে, আর কিছু দেওয়া নাই। যে আমার যে ছিল এটা হচ্ছে মানে একদম পিওর রিয়াকশন, কিন্তু তা আমাকে বলছে যে কি NH3 20% বিয়োজিত হয়েছে। এখন আমি প্রশ্ন দেখি নাই, নর্মালি চিন্তা করতেছি। নর্মালি চিন্তা করলে কি হবে, যে যেখানে কিছু নাই তাহলে সেখানে আমরা কি ধরবো? 1 ধরবো না 2 ধরবো? এখানে যা দেওয়া আছে তা ধরবো, কি ধরবো জানি না তো। সেজন্য এখানে তোমার যে বিষয়টা মনে রাখতে হবে, নোট আকারে মনে রাখো, যে 4টা কথা মনে রাখবে। এক হচ্ছে, যদি বিক্রিয়কের মূল প্রশ্নে দেওয়া না থাকে তাহলে 1 ধরবো। কি করব? 1 ধরবো। 2, প্রাথমিক অবস্থায় কি করব, যে উৎপাদ 0 ধরবো। কখন? যখন প্রশ্নে আমার প্রাথমিক অবস্থায় এত মূল ছিল, উৎপাদ এরকম কিছু বলে নাই। রাইট? তাহলে এই দুই শর্ত মতে আমরা কি বলতে পারি, প্রশ্নে দেওয়া আছে শুধু NH3 20% বিয়োজিত হয়েছে। তাহলে এখানে যেহেতু কিছুই দেওয়া নাই যে বিক্রিয়ক সম্পর্কিত কত মোল ছিল, তাহলে এখানে আমি কি ধরবো? 1 মোল ধরবো। এবং এখানে কি হবে? নর্মালি 0 হবে। বুঝছি? এখন দেখো, আমরা প্রশ্ন বাদ দিলাম। প্রশ্ন বাদ দিলে কি হচ্ছে, যে প্রশ্ন বাদ দিলে এখানে আমার কি 2 মোল আছে, 2 মোল থাকবে। বুঝছি? 2 মোল থাকবে। তারপর হচ্ছে 2 মাইনাস যত মোল আছে সে অনুপাতে 2x, সেই অনুপাতে আমার কি হবে? বিয়োজিত হবে যত মোল থাকবে। এখানে আমার 2 মোল ছিল, 2x বিয়োজিত হয়েছে। 3 মোল থাকলে 3x হইতো, 4 মোল থাকলে 4x হইতো, 1 মোল থাকলে শুধু x হইতো। এটা হচ্ছে কোথায়? সাম্যাবস্থায়। আশা করি বুঝছি। আর এখানে কি হবে? 1 মোল আছে, x উৎপন্ন হবে, 3 মোল আছে, 3x উৎপন্ন হবে। আচ্ছা, এই জিনিসটা এখন দেখো, তাহলে আমরা যখন x ইউজ করছি
তার মানে এতটুকু ক্লিয়ার যে আমরা যখন এই ক্যাপিকেসির ম্যাথটা সলভ করব তখন আমরা কি ইউজ করব, সেটা হচ্ছে বিয়োজনের পরিমাণটাকে ইউজ করব, বিয়োজনের মাত্রা নিয়ে আমরা ম্যাথ করব না। আমরা এটা হচ্ছে পার্ট 1। পার্ট 2 এ আমরা যখন ম্যাথ সলভ করব তখন আমরা এই বিষয়টা আরও বিস্তারিত আলোচনা করব। আজকে একটু শুধু দেখানোর জন্য বলছি। তার মানে কি বললাম, যে এখানে হচ্ছে আমার প্রাথমিক অবস্থায় 2 মূল থাকলে তার মানে 2 - 2x, এখানে x, এখানে x হবে, 3x হবে, কারণ এখানে মূল সংখ্যার সমান হবে। এখানে আমরা যে আলোচনাটা করছি এতক্ষণ সেটা হচ্ছে কি আমার প্রশ্নের বাহিরে, প্রশ্নে দেওয়া ছিল না। তো এখন আমরা প্রশ্নের আলোচনায় চলে যাই যে প্রশ্নে দেওয়া থাকলে আমরা কিভাবে করব। প্রশ্ন আমার দেওয়া হচ্ছে 20% বিয়োজিত হয়েছে। কি হয়েছে? 20% বিয়োজিত হয়েছে। তাহলে এখানে আমি কি করব, যে এখানে 1 মোল দেওয়া আছে, তার মানে প্রশ্নে আমার এটার পরিমাণ দেওয়া আছে কত? 1 মোল। এটা আমরা আগেই বলছি, এটা আমরা নর্মালি দৌড়ে করছিলাম অন্যভাবে। এখানে যদি দেওয়া আছে 1 মোল, 1 মোল লিখবো। আর যদি কিছু দেওয়া না থাকে তাহলে সেখানে কি 1 ধরে নেব। এখানে বলছি 4টা কথা বলবো। 1 নাম্বার হচ্ছে কি আমরা 1 ধরে নেব। তারপর দেখো এখানে আমরা তো ওইখানে লিখছিলাম যে x 3x হবে, এরকম হবে। এখন আমরা পরিমাণ দিয়ে বুঝবো যে প্রশ্ন যেহেতু আমার দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমি 20% থেকে কি বলতে পারি, বুঝতে পারি যে 20% হচ্ছে পার্সেন্ট দেওয়া আছে। তার মানে যেহেতু পার্সেন্ট দেওয়া আছে সেখানে অবশ্যই কি হবে? আলফা হবে। তাহলে আলফা হচ্ছে বিয়োজনের পরিমাণ। বিয়োজনের পরিমাণ হচ্ছে কত? তাহলে 0.2, 100 দ্বারা ভাগ করলে 0.2 আসে। এম আই রাইট? ইয়েস। তাহলে দুইটা জিনিস দেখছিলাম। 3 নাম্বার হচ্ছে x = n আলফা। তবে এটা কি? এটা তো বুঝি নাই। হ্যাঁ, x কি? এই x তো হচ্ছে বিয়োজনের পরিমাণ, বুঝছি, এটা তো পড়াইছি। আলফা হচ্ছে কি? বিয়োজনের মাত্রা, হ্যাঁ এটাও তো বুঝছি। n হচ্ছে কি? n হচ্ছে মোট মূল সংখ্যা। n হচ্ছে কি? মোট মূল সংখ্যা। আমরা বলি নাই যে এটা এখানে লিখে ফেলি যে বিয়োজনের মাত্রা = বিয়োজনের পরিমাণ বাট হচ্ছে কি? মোট মূল সংখ্যা, মোট মূল সংখ্যা। তাহলে আলফা x/n, তাহলে x কি হবে? n আলফা। এখান থেকে হচ্ছে x n আলফা আসছে। এটা একটা সূত্র, এটা মনে রাখো, এটা কাজে লাগবে, এটা হাইলি কাজে লাগবে। তাহলে x n আলফা। আমরা 4টা কন্ডিশন দেখতেছি, 4টা কন্ডিশন দেখলে মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে? তার মানে আমরা আলফা বের করছি। আলফা হচ্ছে দেওয়া আছে 20%, মানে 0.2। কিন্তু আমরা বলছিলাম যে কি আমরা সলভ করব কি দিয়ে? বিয়োজনের পরিমাণ দিয়ে। তাহলে বিয়োজনের পরিমাণ x আমরা চাই, x লাগবে, x n আলফা। আচ্ছা, ওকে, বুঝলাম। তাহলে এখন দেখো যে x আমি জানি না, n কত? n ছিল, আমরা আলফা বের করি কি একটা স্পেসিফিক একটা মোলের, যে মানে একটা যৌগের, যেখানে আলফা দেওয়া আছে কার? অ্যামোনিয়ার। অ্যামোনিয়া আলফা দেওয়া আছে। তাহলে এখন দেখো প্রাথমিক অবস্থায় এই nটা ছিল কত, মানে দেওয়া আছে কত প্রশ্নে? প্রশ্নে যদি দেওয়া থাকে 1 দেওয়া আছে 1 লিখলাম। আর যদি কিছু দেওয়া না থাকতো সেখানে কি দিতাম? 1ই ধরে নিতাম। তাহলে এখানে x কত দিতাম? 1 দিতাম। তাহলে 1ই হবে। এখন আলফা হচ্ছে কত? 0.2, তার মানে হচ্ছে 0.2। এখানে হচ্ছে x হচ্ছে কত? 0.2। তার মানে পরিমাণ হচ্ছে কত? n2 কি হবে? মূল হবে। তাহলে x এর মানটা হচ্ছে কত? 0.2 মোল। এতটুকু বুঝছি। এখন তাহলে 1 মাইনাস কি দেবো এখন? প্রাথমিক অবস্থা ছিল 1 মোল, এখানে 2 দেওয়া নাই। এখানে 2 তো আমরা রিঅ্যাকশনের জন্য বলছি, কিন্তু এখানে 2 দেওয়া থাকবে না। কি থাকবে? আমরা 1 ধরবো। প্রাথমিক অবস্থা 1 ছিল, তাহলে 1 - x হবে নর্মালি, বুঝছি। 1 - x। যদি 2 মোল থাকতো 1 - 2x দিতাম। যেহেতু 1 মোল, সুতরাং 1 - x। আর 1 - x বলতে কি বোঝাচ্ছে এখানে? আমরা এতটুকু মুছে ফেলি। তার মানে আলফা যেটা, x এর মানও সেম। 1 - x, 1 - 0.2, তাহলে এখানে কী হবে? 0.8 হবে। আচ্ছা, এখন তো এতটুকু বুঝলাম। এই জায়গায় কি লিখবো, এই জায়গায় কি লিখবো? দেখো, এখন আমাকে যেতে হবে যে 2 মোল অ্যামোনিয়া থেকে 1 মোল নাইট্রোজেন উৎপন্ন হয়। কি বললাম? 2 মোল থেকে 1 মোল কি উৎপন্ন হয়? নাইট্রোজেন উৎপন্ন হয়। কি থেকে? 2 মোল অ্যামোনিয়া থেকে 1 মোল নাইট্রোজেন উৎপন্ন হয়। আচ্ছা, তাহলে এখানে আমার
আলফা ছিল কত 0.2, তাহলে 0.2 মোল থেকে আমার কত উৎপন্ন হয় 1/2 ইন্টু 0.2, 2/2। আচ্ছা এটা এই জায়গায় হবে যে 0.2 ভাগ হচ্ছে 2 হবে। এবার দেখো 2 মোল থেকে হচ্ছে 3 মোল কি হয় হাইড্রোজেন হয়, 2 মোল অ্যামোনিয়া থেকে 3 মোল হাইড্রোজেন হয়, 3 মোল, আমরা মোলটা হাইলাইট করতেছি। 1 মোল থেকে কত হবে 3/2, আর এখানে আমার x এর মান ছিল কত 0.2 মোল থেকে কত হবে 3/2 ইন্টু 0.2, তার মানে এখানে হবে হচ্ছে 3 ইন্টু 0.2 ভাগ হচ্ছে 2। তাহলে এটার মান যা আসবে এখানে তা হবে, এখানে এটার মান যা আসবে এখানে তা হবে। এতটুকুই হচ্ছে কনফিউশনের জায়গা। এই যে এখানে আমি যা লিখছি, কারণ এই প্রশ্নের জন্য আমি এভাবে বের করছি, আরেকটা ভিন্ন প্রশ্ন দেব তখন ভিন্নভাবে বের হবে। তাহলে এখান থেকে বোঝার বিষয় হচ্ছে আমি যখন বিয়োজনের পরিমাণ এবং বিয়োজনের মাত্রা দুইটা জিনিস নিয়ে একটা ম্যাথ সলভ করতে চাইবো, তখন আমি বিয়োজনের মাত্রা দেওয়া থাকবে শুধু পার্সেন্টেজ আকারে, সেটাকে আমি বিয়োজনের পরিমাণে চেঞ্জ করব। বিয়োজনের পরিমাণ কীভাবে চেঞ্জ করব, x = n আলফা এই ইকুয়েশন দ্বারা চেঞ্জ করব। তারপরে হচ্ছে ওইখান থেকে আমি আমার যেই মানটা দেওয়া থাকবে, এটার মান দেওয়া ছিল, এটার সাপেক্ষে আমি বাইকগুলো বের করছি। যদি আমাকে প্রশ্নে এটার বলে দেয় যে এটা এত % উৎপন্ন হয়েছে, বা এটা যদি এই পাশে থাকতো, ধরো এটাকে আমি চেঞ্জ করে দিলাম, তাহলে এই দুইটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদ, তার মানে বিক্রিয়কের দুইটা বিক্রিয়ক পাইছি। একটা বিক্রিয়কের দেওয়া থাকলে তখন আমি এটার সাপেক্ষে এটা এবং এটা উভয়টা বের করতাম, যেমনি আমি এটার সাপেক্ষে বাকি দুটো বের করছি, এর জন্য আমার সমাধান করা লাগছে। সো এভাবে বের করা মানে বের করতে হয়, এটা হচ্ছে মূল প্রসেস। আর তুমি যদি চাও যে প্রথম যেটা দেখাইছিলাম এখানে x উৎপন্ন হয়, এখানে 3x উৎপন্ন হয়, হ্যাঁ পসিবল 3x উৎপন্ন হবে। সো 3x উৎপন্ন হওয়ার জন্য তোমাকে আমি যেহেতু মান দ্বারা দেখাইছি, মান x এর মান তুমি বসা করতে পারবে, সমস্যা নাই, ওইটা আলাদা বিষয়, ওইটা আমরা যখন পরে ম্যাথ সলভ করবো ওটা অটোমেটিক চলে আসবে। তাহলে মূল কনসেপ্ট হচ্ছে এইটা। এখন এরকম যদি আমরা আরেকটা দিই, আচ্ছা না 4 নাম্বার, 4টা বলছিলাম, 4 নাম্বার হচ্ছে কি যে Kp = Kc RT ডেলেন। তার পরবর্তীতে অনেক ম্যাথ থাকবে যেখানে হচ্ছে আমার Kp Kc ডেলেন চেঞ্জ করতে বলবে, এটা আমরা চেঞ্জ করব। এই 4টা নোট আকারে লিখে রাখো, ঠিক আছে? তাহলে আমরা এতটুকু আপাতত মুছে ফেলি, কারণ এখন আমরা আরেকটা ইয়ে দেখবো। আচ্ছা আরেকটা উদাহরণের ক্ষেত্রে এখানে কি দেওয়া আছে দেখো, যে N2O4 এটা ভেঙে কি হয়েছে যে 2NO2, ওকে বুঝছি। তো প্রশ্নে দেওয়া আছে বিয়োজিত হয়েছে কে N2O4 30% বিয়োজিত হয়েছে, এবং এখানে প্রাথমিক অবস্থায় N2O4 এর মান দেওয়া আছে কত 5 মোল। তাহলে এখানে আমি লিখতে পারি যে প্রাথমিক অবস্থায় t যখন 0 তখন কি হয় যে এটা হচ্ছে 5 মোল এবং এটা দেওয়া নাই 0। এখন দেখো যে বিয়োজিত হয়েছে 30%, তার মানে এখানে নর্মালি আলফার মান দেওয়া আছে, এটা হচ্ছে কি 0.3। এখন আলফা দেওয়া আছে, কিন্তু আমি কি মান বের করব, মানে ম্যাথগুলো সলভ করবো কি দিয়া, x দিয়া। তাহলে x = কি হবে n আলফা হবে, x = n আলফা। তারপর n ছিল প্রাথমিক অবস্থায় কত মোল, প্রাথমিক অবস্থায় ছিল 5 মোল, এখানে দেওয়া আছে যে 5 মোল, 5 × 0.3, তাহলে কত হচ্ছে 1.5। তাহলে এটা হচ্ছে আমার x এর মান। এখন দেখো যেহেতু প্রাথমিক অবস্থায় 5 মোল ছিল, আমরা যদি নর্মাল ম্যাথ করতাম 5 - 5x দিতাম, বুঝছি। কিন্তু এখন আমরা নর্মালি কি করব, যে যেহেতু আমরা সরাসরি মান বের করে ফেলছি, সুতরাং দেব কি 5 - 1.5। আর এখানে দেব হচ্ছে কি, সেই সমস্যার দরকার নাই, ছিল 0। পরবর্তীতে কি হবে, এখন দেখো যে 1 মোল থেকে 2 মোল কি হয়েছে, 1 মোল N2O4 থেকে হয়েছে 2 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড। কিন্তু আমার এখানে কি ছিল, x এর মানটা ছিল 1.5। তো এখানে সবসময় আমরা x এর মানটা নিয়ে আসব। x এর মান 1.5 থাকলে এখানে কি হবে 2 × 1.5। কিন্তু নর্মালি আমরা যখন কি করতাম
2x দিতাম, 2 মূল ছিল 2x, কিন্তু এখানে ঠিক কি আসছে, সেম 2xই আসছে। 2x এর কত 3 আসবে, সুতরাং এখানে আমরা 2x এর জায়গায় কি লিখবো, 3 লিখবো। আশা করি বুঝতে পারছো। মূলত এটা হচ্ছে এরকমই, যে মূল কনসেপ্ট হচ্ছে এটাই, যে এখানে তোমার বিয়োজনের মাত্রা এবং বিয়োজনের পরিমাণ দেওয়া থাকবে। বিয়োজনের পরিমাণ আলফার মান অনেক সময় দেওয়া থাকবে, আলফা থেকে তোমাকে এক্স এর মান বের করে ম্যাথ সলভ করবা, তাহলে এই রিলেটেড যে কোনো ম্যাথ সহজে সলভ করা যাবে। ঠিক আছে, তো আজকে মূলত এভাবেই আলোচনা করছি এই বিষয়টা নিয়ে, যে বিয়োজনের মাত্রা এবং বিয়োজনের পরিমাণ, যাতে কনফিউশন না হয়। খুব ভাঙে ভাঙে বলছি, এরপরেও কনফিউশন থাকার কথা না আই থিঙ্ক। মানে বিয়োজনের মাত্রা এবং পরিমাণ শেষ করলাম। এবার হচ্ছে দুটো ইকুয়েশন দেখবো, এন্ড দুটো ইকুয়েশন দেখে আজকে ক্লাসটা শেষ করবো আশা করি। ও আচ্ছা, মাঝখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, এখানে বলে নেই যে কেসি নিয়ে একটা ইনফরমেশন আছে, সেটা মনে নাই বলতে, যে কেসি সমীকরণ আমরা কি পাইছিলাম। কেসি পাইছিলাম হচ্ছে ডি ই এ হচ্ছে কি বি, উপরে হচ্ছে কি উৎপাদ, নিচে হচ্ছে বিক্রিয়ক। এখন কেসি যদি 1 হয়, কেসি যদি 1 হয়, তার মানে এই সূত্র থেকে আমরা কি বুঝি, উপরে যদি 10 হয়, নিচে 10, কাটাকাটি 1, উপরে 5, নিচে 5, 1, তার মানে এটা এভাবে হবে n স্কয়ার n স্কয়ার n স্কয়ার n স্কয়ার, সবগুলা স্কয়ার এবং সবগুলার মূল সংখ্যা সেম, তার মানে সব কাটলে 1 আসবে। তো এভাবে যে এক হলে কি হবে, উৎপাদ ও বিক্রিয়কের মূল সংখ্যার সমষ্টি কি হবে, সমান হবে। তাহলে বিক্রিয়কের 50% অর্ধেক কি হবে, উৎপাদে পরিণত হবে। আবার যখন কেসি ইজ গ্রেটার দেন 1 হলে, দেখো কেসি কত হবে, 1-এর চেয়ে বেশি হবে। আচ্ছা, 1-এর চেয়ে বেশি কখন হতে পারবে, যখন এখানে আমার উৎপাদগুলো বেশি হয় এবং বিক্রিয়কগুলো কি হয়, কম হয়। এখন উৎপাদের মূল সংখ্যা যখন বেশি হয়ে যাবে, তখন যেটা আসবে কেসি এর মানটা কি হবে, বেশি হবে। তখন সেখানে আমরা বলতে পারবো যে উৎপাদের মূল সংখ্যার সমষ্টি বিক্রিয়কের মূল সংখ্যার সমষ্টির হতে কি বেশি। আমার রাইট, উৎপাদটা কি হয়, বেশি হয়। আচ্ছা, উৎপাদ কখন বেশি হবে, যখন বিক্রিয়কগুলো ভেঙে উৎপাদ উৎপন্ন হবে। তাহলে বলতে পারি যে তখন কি হবে, বিক্রিয়কের এখানে ছিল 50% কি হবে, উৎপাদে পরিণত হবে, আর এখানে বিক্রিয়কের কি হবে, বেশিরভাগ উৎপাদ হবে। অথবা বলা যায় যে 50% এর বেশি। এখন দেখো, যদি কেসি ইজ লেস দেন 1 হয় বা হলে কি হবে, তখন হচ্ছে উৎপাদের মূল সংখ্যার সমষ্টি বিক্রিয়কের মূল সংখ্যার সমষ্টির চেয়ে কি হবে, কম হবে। কারণ হচ্ছে নিচে হচ্ছে আমার কি বেশি আসবে, কারণ 1-এর চেয়ে কম হতে হলে আমার হরটা বেশি হতে হবে এবং লবটা কম হতে হবে। হর বেশি মানে হচ্ছে আমার বিক্রিয়কের মূল সংখ্যা বেশি, আর বিক্রিয়কের মূল সংখ্যা বেশি বোঝাচ্ছে যে বিক্রিয়ক খুবই কম উৎপাদে পরিণত হচ্ছে, তার মানে আমার হচ্ছে বিক্রিয়কের মূল সংখ্যা বেশি হয়। তাহলে এটার বিপরীত বলা যায়, যে এটা লিখে নিও, এটার বিপরীত। এবং তখন কি হবে, তখন হচ্ছে যে বিক্রিয়কের 50% এর কম, মানে খুব কম,
একদম অল্প, যেগুলো কি হবে, উৎপাদ উৎপন্ন হবে, কম উৎপাদে পরিণত হবে। ঠিক আছে, তো এই বিষয়টা মাঝখানে স্কিপ হয়ে গেছিল, এখন বলে দিলাম। তো এই মুহূর্তে আমরা যে শেষ অংশ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে দুইটা ইকুয়েশন প্রতিপাদন করব। আর এই দুইটা ইকুয়েশন মূলত কোনো মান থাকবে না, নর্মাল প্রতিপাদনের মতো। পরবর্তী যে আমরা পার্ট 2 করাবো সেখানে আমরা মানসহ প্রতিপাদন, তারপর সেখান থেকে আমরা সমাধান বের করব ইনশাল্লাহ। তো প্রথমটা হচ্ছে এরকম। তো এখানে প্রাথমিক অবস্থায় আছে 1 মোল, এখানে 0। ঠিক আছে, আবার এখানে 1 মোল আমরা না ধরে এখানে এ ধরি, যেহেতু প্রতিপাদন করব 1 দিলে তো মান হয়ে গেল। প্রতিপাদন করার জন্য আমরা এ ধরলাম। এটা হচ্ছে কোথায়, প্রাথমিক অবস্থায়। এখন সাম্যাবস্থায় এখানে হবে হচ্ছে এ মাইনাসের এক্স, আর এখানে হবে হচ্ছে কত, 2x। আচ্ছা, ওকে, ফাইন। এখন আমরা ক্যাপি এবং ক্যাসি দুটোই বের করব। তো ক্যাসি বের করার সময় আমরা কি গণমাত্রা বের করতাম। আচ্ছা, গণমাত্রা বের করার জন্য এখানে আমার কি কি লাগবে, ধরো মোট সাম্যাবস্থায় মোট আয়তন হচ্ছে বি, N2O4 এর ঘনমাত্রা হচ্ছে কত, a মাইনাস এক্স বাই বি, আর NO2 এর ঘনমাত্রা হচ্ছে 2x বাই বি। এখন যেহেতু ক্যাসি হচ্ছে ঘনমাত্রা রিলেটেড, তাহলে আমরা এখানে ক্যাসি কি বলতে পারি, যে আমরা নর্মাল যে সূত্র পড়ছিলাম সেখান থেকে জানি 2x, আচ্ছা এবার না, সেটা হবে NO2 তারপর হোল স্কোয়ার, নিচে হবে হচ্ছে N2O4 এর ঘনমাত্রা। এখন NO2 এর মান আমরা পাইছি 2x বাই বি, তার উপর হোল স্কোয়ার, এবং নিচে হচ্ছে আমার a মাইনাস এক্স বাই বি। এটা যদি আমরা ডিফাইন করি কি হয়, এখানে আমরা পাচ্ছি 4x স্কোয়ার, নিচে হচ্ছে বি স্কোয়ার, উপরে বি, এ মাইনাসের এক্স। তো এখানে এই বি, এখানে বি কাটলে থাকতেছে শুধু একটা বি। তাহলে কি হচ্ছে আমার 4x স্কোয়ার, নিচে হচ্ছে এ মাইনাসের এক্স ইন্টু বি। এটা হচ্ছে আমার ক্যাসিয়ার সমীকরণ। আর ক্যাপিয়ার ক্ষেত্রে কি হবে, ক্যাপিয়ার ক্ষেত্রে আমার ঘনমাত্রা বের করা লাগবে, আংশিক চাপ বের করা লাগবে। আর আংশিক চাপ বের করার জন্য এখানে আমার মোট চাপ বের করা লাগবে, কারণ আমরা জানি যে পি অফ N2O4 এর আংশিক চাপ বের করতে হলে কি করা লাগবে। আচ্ছা, এই সূত্রটা আমরা আলোচনা করি না, এখানে আলোচনা করি যে আংশিক চাপ হচ্ছে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। এটা কিভাবে মনে রাখা যায়, যে আচা ইজ ইকুয়াল টু মুচা ইন্টু মুভা, যে আচা হচ্ছে আংশিক চাপ, মুচা হচ্ছে মোট চাপ, মুভা হচ্ছে মূল ভগ্নাংশ। তো মূল ভগ্নাংশকে আমরা ওখানে আলোচনা করেছিলাম, এখন আরেকটা আলোচনা করব এখানে, সমস্যা নাই, কারণ প্রতিবারই আমার এই সূত্রটা ইউজ করতে হবে যখন আমরা ক্যাপিক্যাসি ম্যাথ করব। যে আংশিক চাপ আমরা কার বের করব, N2O4 এর আংশিক চাপ বের করতে হলে আমি কি লিখব, যে মূল ভগ্নাংশ। এখন মোট চাপ ধরি, মোট আয়তন ছিল এত, মোট চাপ ছিল হচ্ছে মোট চাপ পি, এটা ধরে নিছি, তাহলে মোট চাপ এখানে আমার পি আসবে, সমস্যা নাই। এখন মূল ভগ্নাংশ কীভাবে বের করবো, মূল ভগ্নাংশ বের করার জন্য বলেছিলাম যে আমার একটা নির্দিষ্ট মিশ্রণের একটা নির্দিষ্ট উপাদান,
সো নির্দিষ্ট উপাদান কার? N2O4 এর নির্দিষ্ট উপাদান। তাহলে N2O4 সাম্যাবস্থায় আছে কত? A মাইনাস এক্স, এটা ছিল এটা, এবং ওই মিশ্রণের যে মোট উপাদান আছে তার সমষ্টি। তাহলে মোট উপাদানের সমষ্টি কত? এটা তো আমি বের করি নাই। তাহলে এখানে আমরা কি লিখব যে সাম্যাবস্থায় মোট মূল সংখ্যা সাম্যাবস্থায় মোট মূল সংখ্যা কি হবে? যে এখানে আমার ছিল হচ্ছে a মাইনাস এক্স, তারপর হচ্ছে প্লাস হচ্ছে 2x, তার মানে হচ্ছে a প্লাস এক্স, এটা হবে a প্লাস এক্স মোট চাপ, মোট মূল সংখ্যা, ঠিক আছে। এবং এই সম্পূর্ণ ইটাই হচ্ছে কি আমার N2O4 এর আংশিক চাপ কি হচ্ছে a মাইনাস এক্স ইন্টু পি বাই a প্লাস এক্স। এখন আরেকটা আংশিক চাপ বের করতে হবে, তার হচ্ছে NO2। তাহলে P অফ NO2 কি বলতে পারি? যে P অফ NO2 এর আংশিক চাপ কত? এটার মধ্যে হবে, কিন্তু উপরে কি আসবে? উপরে আসবে 2x ইন্টু পি, নিচে হচ্ছে a প্লাস এক্স। এখন তো সহজেই, এখন হচ্ছে আমরা ক্যাপি বের করার সময় কি বলবো? যে ক্যাপি হচ্ছে আমরা নর্মাল যে সূত্র পড়ছিলাম, এই যে এখানে ক্যাপি, সেখানে দেখবো হচ্ছে এটা আসবে আমার উৎপাদ আসবে আগে, তাহলে NPNO2 এর উপরে স্কোয়ার আসবে, এবং নিচে হবে হচ্ছে কি PN2O4। এবং এখানে আমরা PNO2 এর প্রতি কি বলতে পারি? যে PNO2 এর জন্য হচ্ছে 2xp, নিচে হচ্ছে a প্লাস এক্স, আর PN2O4 এর জন্য কি a প্লাস a মাইনাস এক্স ইন্টু পি a প্লাস এক্স। এখন এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 2xp a প্লাস এক্স, উপরে হচ্ছে এখানে আমার হোল স্কোয়ার হবে। হোল স্কোয়ার হলে এখানে কি হচ্ছে আমার? যে a প্লাস এক্স হোল স্কোয়ার, 2 স্কোয়ার হচ্ছে 4x স্কোয়ার, এবং পি স্কোয়ার। এখানে আসবে হচ্ছে a মাইনাস এক্স পি, ঠিক আছে। আর a প্লাস এক্স, নিচে হচ্ছে a মাইনাস এক্স ইন্টু পি। এখন a প্লাস এক্স কাটলে থাকতে হচ্ছে আমার a প্লাস এক্স একটা, এখানে পি দুইটা, এখানে পি একটা, এখানে থাকতেছে শুধু পি। তাহলে সম্পূর্ণ করলে আমার থাকতেছে হচ্ছে 4x স্কোয়ার পি, নিচে হচ্ছে a প্লাস এক্স a মাইনাস এক্স। এখন এই দুইটার পরিবর্তে লিখতে পারি হচ্ছে কি a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে ক্যাপি। তাহলে পেলাম আমরা ক্যাসি হচ্ছে 4x স্কোয়ার বাই a মাইনাস এক্স ইন্টু বি, আর ক্যাপি হচ্ছে 4x স্কোয়ার পি a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বুঝতে পারছি? এবার আমরা আরেকটা ইকুয়েশন দেখবো। এটা হচ্ছে একটা ছিল PCl5 PCl3 এবং হচ্ছে Cl2। প্রাথমিক অবস্থায় ধরছি a ছিল, এখানে 0, এখানেও 0 হবে, এখান থেকে a মাইনাস এক্স হবে সেম, এখানে হবে হচ্ছে এক্স, এখানেও হবে এক্স হবে। আচ্ছা, এখন মোট চাপ পি, মোট আয়তন বি। এবার আমাকে বের করতে হবে হচ্ছে ঘনমাত্রা PCl5 এর ঘনমাত্রা বের করতে হবে। এর ঘনমাত্রা বের করার জন্য আমার যেরকম আছে এরকমই থাকবে। PCl3 এর ঘনমাত্রা বের করতে হবে, সেখানে হবে x/b, আর হচ্ছে ক্লোরিন এর ঘনমাত্রা বের করতে হবে, সেটা হবে কত? x/b। আচ্ছা, ওকে। এবার আমরা আংশিক চাপ বের করব। আংশিক চাপ বের করব হচ্ছে PCl5। এর আংশিক চাপ বের করার জন্য আমরা পড়ছিলাম আংশিক চাপ ইজ ইকুয়াল টু মুচা ইন্টু মুভা। তাহলে আংশিক চাপ বের করব কার? PCl5 এটা। এখন এর জন্য মুচা হচ্ছে মোট চাপ, তার মানে পি দেওয়া আছে। মুভা বের করার জন্য আমার যে উপাদান ছিল ওই উপাদান, তাহলে a মাইনাস এক্স
নিচে হচ্ছে মোট মিশ্রণে মূল সংখ্যা। তাহলে কি মূল সংখ্যা, মোট মূল সংখ্যা কত? মোট মূল সংখ্যা হচ্ছে এ মাইনাসের এক্স প্লাস এক্স প্লাস এক্স, তার মানে হচ্ছে এ প্লাস এক্স। তাহলে এখানে হবে এ প্লাস এক্স। তাহলে PCl5 এর আংশিক চাপ পাচ্ছি এ মাইনাস এক্স ইন্টু পি, নিচে হচ্ছে এ প্লাস এক্স। আবার পার্শিয়াল প্রেশার অফ PCl3 এর জন্য কি হবে? এ উপরে হচ্ছে আমার শুধু এক্স, এক্স নিচে হচ্ছে এ প্লাস এক্স অ্যান্ড এখানে হচ্ছে আমার পি থাকতেছে। আর ক্লোরিনের ক্ষেত্রেও সেম, এক্স পি এ প্লাস এক্স। এখন প্রসেস সব সেম। যদি আমরা বের করি ক্যাসি বের করি, তাহলে ঘনমাত্রা এখানে হচ্ছে আমার থাকবে হচ্ছে কি PCl3 ইন্টু Cl2, নিচে হচ্ছে PCl5। এর জন্য PCl3 এর জন্য আমরা কি পাইছিলাম? PCl3 এর জন্য ছিল আমার হচ্ছে এক্স বাই বি ইন্টু এক্স বাই বি, আর নিচে হচ্ছে PCl5 এর জন্য ছিল এ মাইনাসের এক্স বাই বি। তার মানে এখান থেকে হচ্ছে উপরে হচ্ছে এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার, এটাকে চেঞ্জ করলে উপরে আসবে বি, নিচে হচ্ছে এ মাইনাস এক্স। বি বি কাট দিলে একটা বি থাকে, উপরে হচ্ছে এক্স স্কোয়ার, নিচে হচ্ছে এ মাইনাস এক্স ইন্টু বি। তাহলে KSC হচ্ছে এক্স স্কোয়ার বাই এ মাইনাস এক্স হোল স্কোয়ার। আর ক্যাপের জন্য যদি বের করি, ক্যাপের জন্য কি হবে? ক্যাপের জন্য হবে হচ্ছে PCl3 ইন্টু PCl2, নিচে হচ্ছে PCl5। এর জন্য হবে কি যে প্রথমটা হচ্ছে এক্সপি বাই হচ্ছে এ প্লাস এক্স ইন্টু এক্সপি এ প্লাস এক্স, এবং নিচে হচ্ছে PCl5 এর জন্য হচ্ছে এ মাইনাস এক্স পি এ প্লাস এক্স। এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে এক্স স্কোয়ার পি স্কোয়ার এ প্লাস এক্স হোল স্কোয়ার। উপরে তুললে এটা হচ্ছে কি যে এ প্লাস এক্স, আর এটা নিচে আসলে হচ্ছে এ মাইনাস এক্স ইন্টু পি। এ প্লাস এক্স কাট দিলে আমার থাকতে হচ্ছে এ প্লাস এক্স, এখানে একটা পি, এখানে একটা পি কাটলে এখানে হচ্ছে একটা পি থাকে। তাহলে এখানে থাকতে হচ্ছে আমার হচ্ছে এক্স স্কোয়ার পি, নিচে হচ্ছে এ প্লাস এক্স এ মাইনাস এক্স, তার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে কে পি। তো আজকে দুইটা ইকুয়েশন দেখাইলাম, দুইটা ইকুয়েশনের প্রতিপাদন দেখাইলাম। শুধু আমরা এখানে এ ইউজ করছি, যেখানে আমরা যখন ক্যাপিকাসি ম্যাথ করবো সেখানে আমার হচ্ছে সেখানে মান দেওয়া থাকবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।